আমি কথা বলতে চাই বিডিআর বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন, সেটি এই লক্ষ্যে গঠিত স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। আমি শুরুতেই আপনার কাছে, যদিও পুরোটা এখনো প্রকাশ হয় নাই কিন্তু বা প্রকাশ করা হয়নি, কিন্তু মোটামুটি জানা যাচ্ছে যে বিষয়বস্তু কি, মূল বিষয়গুলো কি, সেগুলো নিয়ে কথা হয়েছে। আপনি আপনার কাছ থেকে ডিটেলসে যাবার আগে এক লাইনে বা এক কথায় আপনার একটু অভিব্যক্তি জানতে চাই, আপনার মন্তব্য কি রিপোর্ট নিয়ে। ধন্যবাদ। এটা আমাদের জন্য আসলে এটা অত্যন্ত জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যের, আমাদের জন্য কষ্টের, আমাদের জন্য এটা বেদনার। তো সেজন্য সত্য অবশ্যই প্রকাশিত হওয়া উচিত। সেটা সত্য যদি প্রকাশিত না হয় তাহলে জাতি ভবিষ্যতে এটা নিয়ে পথ হাতড়াতে থাকবে অন্ধকারে, ডানে বামে এই কানাগলির মতো ঘোরাঘুরি করে কানামাছির মতো চলতে থাকবে। সুতরাং সত্য প্রতিষ্ঠিত হওয়া উচিত বলে আমি মনে করি। এটা কি উদ্ঘাটিত হলো, সত্য উদ্ঘাটিত হলো বলে আপনি মনে করছেন? আমার মনে হয় আমরা যখন আলোচনায় যাব তখন সেটা আমাদের আমার যে ন্যারেটিভটা থাকবে সেটা হবে আমি একদম সাধারণের দৃষ্টিভঙ্গি থেকে বা এক সময়ের একজন যে সদস্য হিসাবে আমি হয়তো আমার যেটা উপলব্ধি, আমার যেটা আহ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যতটুকু আমি জেনেছি সেটা যখন আমার বয়ানটা যখন আসবে তখন সেটাকে হয়তো তখন যারা আপনার শ্রোতা যারা আছেন বা দর্শক যারা আছেন তারা তখন সেটা বিচার বিশ্লেষণ করতে পারবেন বলে আমার মনে হয়। আচ্ছা। আ অ্যা মূল তাহলে বিষয়বস্তুতে যাবার আগে আপনার কাছ থেকে একটু এটা মানে বুঝতে চাই যে আপনি বুঝতে পারছেন কিনা যে এটি তো আসলে ৩০শে নভেম্বর এই প্রতিবেদন জমা দেয় কমিশন। তারপরে ৩রা ডিসেম্বর এই কমিশনের মেয়াদ আরো বাড়ানো হয়। বাড়িয়ে এটা ৭ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। মানে প্রতিবেদন তো জমা দেয়া হয়েছে। তারপরে মেয়াদ বাড়ানোর, এই কমিশনের মেয়াদ বাড়ানোর কারণ বুঝতে পারেন? হয়তো তারা কমিশনে হয়তো এটা তাদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে তারা হয়তো এটা সম্পূর্ণ করতে পারেন নাই। তো তাদের আরো সময়ের প্রয়োজন। কারণ সময়ের বাইরে গিয়ে কিছু করাটা তাদের জন্য, যেহেতু একটা কমিশন গঠন করা হয়েছে, একটা গ্যাজেট হয়েছে, সুতরাং তার নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে তারা যদি কিছু করতে যায় সেটার জন্য অনুমোদনের প্রয়োজন আছে। সেই প্রয়োজনীয়তা থেকে হয়তো তারা আরো সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন। হ্যাঁ, সেটি বোধ হয়। তবে আসলে প্রতিবেদন জমা দেওয়ার পরে আসলে আর কি জন্য থাকতে পারে সেটি আসলে ঠিক বোধগম্য বুঝতে পারছেন না। নিশ্চয়ই তো কারণ আছে সেখানে কিছু। কোনো হ্যাঁ। অবজারভেশন ওই প্রতিবেদনে কোনো অবজারভেশন হয়তো তারা যখন দিয়েছে, হয়তো কর্তৃপক্ষ যারা প্রতিবেদন জমা নিয়েছেন তাদের কোনো প্রত্যক্ষ যদি ওখানে যদি কোনো অবজারভেশন থাকে সেটাকে হয়তো কারেকশন অথবা সেটাকে ডিডাকশন যাই করার জন্য সেটা হয়তো প্রয়োজন হতে জি। পারে, তখন হয়তো এবার তাহলে একটু পদাধিকারদের। মূল বিষয়বস্তুতে যাই, যে জি। যেখানে যা বলা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের মধ্যে ছিল রয়ের কিলিং গ্রুপ। এই হত্যাকাণ্ডে বা এই পুরো ঘটনার মধ্যে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী মানে তৎকালীন প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল ছিল, সেখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল এবং বিশেষ করে নাম উল্লেখ করা হচ্ছে মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, তাপস, শেখ ফজলুর তাপস, এই মানে সহ আরও কয়েকজন আওয়ামী লীগের সংসদ সদস্যদের নাম উঠে আসছে। এই বিষয়ে আপনার বক্তব্য কী? ধন্যবাদ। আমি আসলে আলোচনায় যাওয়ার আগে, আজকে এটা ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস অ্যাকচুয়ালি। তো এই আমাদের এই বিজয় অর্জনে এই জাতির বা এদেশের যেসব সন্তানেরা অকাতরে তাদের জীবন দান করেছেন সেই সব শহীদদের আত্মার প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। একই সাথে যেহেতু আমরা বিডিআর বিদ্রোহের বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেখানে অনেকজন অফিসার ছিলেন যারা আমি একসাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল তাদের সাথে। আমি ব্যক্তিগতভাবে তাদের চিনতাম, ব্যক্তিগত একটা সম্পর্ক, ইভেন কি পারিবারিক সম্পর্কের মতোই ছিল আমাদের। বিশেষ করে জেনারেল শাকিল, হি ওয়াজ দ্য ব্রিগেড মেজর, আই ওয়াজ দ্য জি3 ইন দ্য সেম ব্রিগেড। আমরা অনেক দিন দীর্ঘ সময় একসাথে কাজ করেছি দুজন, এবং আমাদের সেই সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয় নাই। আহ, উনি যেদিন হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছেন তার আগের দিন বিকালেও আমরা অনেকক্ষণ টেলিফোনে অনেক কথাবার্তা বলেছি, গল্প নিয়ে কথা বলেছি। উনি আমার চট্টগ্রামে যখন আসছেন তখন গল্ফ খেলেছেন এই চট্টগ্রাম ভাটিয়ারিতে। আমার এখনো কষ্ট হয় যখন আমি গল্ফ খেলি, তখন উনি আমাকে বলেছেন যে ইমদাদ, তোমার অনেকগুলো বল আমি হারিয়ে ফেলেছি, পানিতে পড়েছে, আমাদের এখানে যে হ্যাজার্ড আছে সেখানে হারিয়েছেন। তো ওই দিন ওনার যে ঘটনা, যেদিন উনি হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছেন তার আগের দিনে উনি আমাকে বলছিলেন যে তুমি যদি প্যারেড দেখতে আসো তাইলে আমি তোমাকে অনেক প্যাকেট বল দিব, অনেকগুলো বল দিব, যেহেতু তোমার বল আমি হারিয়েছি। তো দেখেন সেটা ব্যক্তিগত কিরকম একটা সম্পর্কের সেখানে যে একটা যেটাকে বলা হয় মানে স্পর্শকাতর একটা বিষয় রয়ে গেছে। এখনো আমি গলফের মাঠে যাই,
যখনই অনেক সময় আনমনে মনে হয় যখন গল্ফ খেলি, এই আমার বল যে হারিয়েছে, যেন শাকিল সেই বলগুলি ফেরত দেওয়ার আর আহ, কোনো ধরনের সুযোগ উনি হয়তো পান নাই। বাট আমার সাথে সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আমাদের ব্যক্তিগত সম্পর্ক এরকম ছিল। আক্তার, তারপর নাফিস, কর্নেল আক্তার, কর্নেল নাফিস, ইভেন কি কর্নেল কুদরত এলাহি আমার ইনস্ট্রাক্টর ছিলেন এসআইএনটিতে। এবং সে যদিও আমার আমি আমার ইনস্ট্রাক্টর, কিন্তু আমি যেহেতু সিনিয়র ছিলাম, রুমে ঢুকেই মানে ইনস্ট্রাক্টর হিসেবে এসে প্রথম উনি আমার দিকে দাঁড়িয়ে জোরে সোরে একটা স্যালিউট দিয়ে দিতেন, বিং এন ইনস্ট্রাক্টর। সো এই ধরনের মন মানসিকতার অফিসারগুলি, মেধাবী অফিসারগুলি ছিলেন ব্যক্তিগত আমার সাথে সম্পর্ক। সেই হুম। দৃষ্টিকোণ থেকে আমি হয়তো এই বিষয়টা আলোচনা করতে পারি বলে আমি মনে হয় নিজেকে যোগ্য মনে করি। নাইলে যারা প্রত্যক্ষ, যারা এখানে সরাসরি তদন্ত করেছেন, তারা হয়তো অকাট্য অনেক যুক্তি বা তারা খুঁজে পেয়েছেন, এটা তাদের বিষয়। বাট আমি যেটুকু জানি, আমি হয়তো সেই বয়ানটা, সেই ন্যারেটিভটা আপনার তাহলে যারা দর্শক একটা একটা করে জিজ্ঞাসা করি যে রয়ের কিলিং জি। গ্রুপ, রয়ের কিলিং গ্রুপ এটা নিয়ে আপনার মন্তব্য। আমি সেটাতে যাওয়ার আগে আমি আবারও একটু ইয়ে করি। প্রখ্যাত জার্মান সাহিত্যিক কাম ফিলোসোফার ব্রেশেট একটা কথা বলেছেন যে দোজ ডু নট নো দ্য ফ্যাক্টস, দে আর ফুলস, অ্যান্ড দোজ নোজ দ্য ফ্যাক্টস বাট টেল দ্যাট ফ্যাক্টস ইজ এ লাই, দেন দে আর ক্রিমিনালস। এটা আর্ন ব্র্যাকেটের কথা। আমরা যদি যারা সত্য জানি না, তারা আসলে বোকা। আর যারা সত্য জেনে সত্যকে যদি মিথ্যা বলার আশ্রয়ে নিতে চায়, তাহলে তারা হচ্ছে ক্রিমিনাল। এটা হচ্ছে ব্র্যাকেটের কথা, আর্নেল ব্র্যাকেটের কথা। সেই আহ, উম, ধরনের একটা মন মানসিকতা নিয়ে, সেই দৃষ্টিকোণ থেকে, সেই আপনার ফিলোসফিক্যাল আসপেক্ট থেকে আমি আমার বক্তব্যটা দিব। সেই সময়ে আমরা যতটুকু জানি, এটা ব্যাপক আলোচিত হয়েছে, সমস্ত বিশ্ব জানে, আমাদের প্রেসগুলো জানে। বর্তমান আমাদের যে সেনাপ্রধান আছেন, উনিও কিন্তু একটা উনার সৈন্য নিয়ে উনি এখানে কিন্তু এই যে বর্তমান আমি যতটুকু জানি ধানমন্ডি এই যে মাঠ আছে সেখানে তারা সম্মিলিত হয়েছিলেন, তারা একটা অপারেশনের জন্য, ফর দ্য রেস্কিউ মিশন। হুম। যখন ভিতরে এত হই হই রই রই চলছে, আমি গতকালকে খুব মনোযোগ দিয়ে জেনারেল শাকিলের সাথে কনভারসেশন বিটুইন দা তৎকালীন অনারেবল প্রাইম মিনিস্টার এবং জেনারেল শাকিলের মধ্যে যে কথোপকথন হচ্ছে, সেটা খুব মনোযোগ দিয়ে শুনেছি। উনি বলছিলেন যে আপনার সরকারকে অপদস্থ করার জন্য বা ব্যতিব্রস্ত করার জন্য, হুম। একটা বিপদগ্রস্ত করার জন্য এরা চেষ্টা করে যাচ্ছে, মরিয়া হয়ে যাচ্ছে। তারা যেসব দাবি দাওয়া করছে, বিডিআর এর সৈনিকরা, হুম। সেখানে একবারও উচ্চারিত হয় নাই অন্য কোনো দেশের সৈন্য এখানে ইনভলভ হয়েছে বা জড়িত হয়েছে, বিদেশি কোনো শক্তি এসছে। এটা কারো কাছ থেকে আমার শোনার কোনো কিন্তু হুম। অবকাশ হয় নাই। বা জানেন শাকিলও সেই মুহূর্তে হয়তো উনি অন গ্রাউন্ডে ছিলেন, যখন ঘেরাও অবস্থায় ছিলেন। উনি বলছিলেন আমাদের ঘেরাও করে রেখেছে, আমরা সাহস হারাই নাই। হুম। এক্স্যাক্টলি এই কথাটা বলছিলেন, হারাই নাই। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী আশ্বস্ত করছিলেন যে এখানে আমরা র্যাব যাচ্ছে, সেনাবাহিনী যাচ্ছে, আমি হেলিকপ্টার পাঠানোর জন্য চেষ্টা করে দেখছি এটা কিভাবে কি করা যায়। তো তারপরে জেনারেল শাকিল বলছে একটু তাড়াতাড়ি এটা করার জন্য, এবং ওনারা কেউ সাহস হারান নাই। ওনারা তখন ঐক্যবদ্ধ সেখানে আছেন। বা জেনারেল ওয়াকারও পরবর্তীতে কখনো, যেহেতু অন গ্রাউন্ড তারা ছিলেন ওখানে, বা অন্যান্য যারা ছিলেন, আহ, যারা র্যাবের অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন জনসমক্ষে যে কি হয়েছে, সেনাবাহিনী সেখানে হস্তক্ষেপ করতে পারে নাই। র্যাবের তৎকালীন যে কমান্ডিং অফিসার ছিলেন, তারও একটা বক্তব্য শোনার সুযোগ আমার হয়েছে, যে সেখানে বলেছেন যে আমরা গেইটে আছি, আমরা এই গেইটে আমাদের অনুমোদন, প্রবেশ করার যে অনুমোদন, সেটা আমরা পাচ্ছি না, সময় জ্ঞাপন করা হয়েছে। এবং সেটার জন্য অনেকেই সেনাপ্রধানকে দায়ী করেছেন, যে সেনাপ্রধান সেখানে যদি তৎকালীন যমুনাতে ছিলেন, তারা সবাই বৈঠক করছিলেন, সেখানে সেনাপ্রধান ছিলেন, তৎকালীন অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন, বা অন্যান্য যারা ছিলেন, পুলিশের আইজি সবাই ছিলেন, তারা সেখানে সময় জ্ঞাপন করেছেন। এটা একটা আহ, অভিযোগ ছিল, বা একটা যেটা হচ্ছে সময় জ্ঞাপন হয়েছে বলে এই কথাটা উঠে আসছে। সেখানে তারা অপারেশন পরিচালনা করতে পারে নাই। পরবর্তীতে হয়তো সেটা সেই ধরনের, যেটা এখানে হয়তো অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়তো মিলিটারি সামরিক দিক থেকে হয়তো থাকতে পারে সেখানে। বাট সেখানে কখনো কিন্তু কোনো পক্ষ থেকে, মিডিয়ার থেকে, বা আপনার কোনো সেনাবাহিনীর পক্ষ থেকে, বা র্যাব যারা ওখানে ছিল তাদের পক্ষ থেকে, বা যারা ওখান থেকে বেঁচে যারা ফেরত আসছে,
বিডিআর এর যেসব অফিসাররা যাদের হায়াত ছিল আল্লাহ যাদের বাঁচিয়েছে বা তারা কৌশলগত বিভিন্ন কারণ ভাবে বেঁচে ফেরত আসছে, কারো কাছ থেকে কিন্তু এই বয়ানটা আসে নাই। কিন্তু কিন্তু আর আপনি এখন বলছিলেন যে যে মানে জেনারেল শাকিল যখন তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথা বলছিলেন যে আপনার সরকারকে অপদস্থ করার জন্য, সেই মুহূর্তে তো তার কাছে ইনফরমেশনও থাকবার কথা না, যেটি আসলে সরকারকে অপদস্থ করার জন্য হচ্ছে, রয়ের এজেন্টরা আসছে নাকি, মানে রয়ের কিলিং গ্রুপ আসছে নাকি? কারণ যদি থাকতোই এই তথ্য, তাহলে তো তিনি আগেই কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতেন, তাই নয় কি? না, এটারও একটা জিনিস আছে আরো, কারণ এটার পটভূমিটা আবার অন্য ধরনের। সেটা আমি জানি না ডেফিনেটলি, যেহেতু এটা প্রতিবেদন যতক্ষণ পর্যন্ত না হয় এটা আলট্রা ভাইরাস হয়ে যাবে, এটার উপরে বক্তব্য দেওয়াটা। বাট সেটা হচ্ছে, এটাকে আমি জানি, কারণ সেখানে আহ, যিনি গোয়েন্দা তৎকালীন বিডিআর এর যে বা বর্তমানে বিজিবির যিনি গোয়েন্দা দেখতেন, বিষয় আসে দেখছেন, উনি ওনার কাছে উনি একটা লিফলেট পেয়েছিলেন, এবং সেটা আমরাও শুনেছি, লিফলেট বিতরণ করেছে বিডিআর এর তৎকালীন বিডিআর এর সৈনিকরা। তারা একটা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটা লিফলেট তারা ছেড়েছে। ওই লিফলেটটা নিয়ে উনি যতটুকু জানি যেন শাকিলের কাছে গিয়েছিলেন এটা নিয়ে। এটা পরবর্তীতে শোনা কথা আরো, যে তখন এটা একটা প্রতি উত্তর দেওয়ার জন্য, ওই লিফলেটের একটা প্রতি উত্তর দেওয়ার জন্য কথা বলা হয়েছিল। কিন্তু সেখানে হয়তো এইটুকু ভুল হবে যে এই লিফলেট যারা ছেড়েছে, সৈনিকরা যারা, তাদের দাবি দেওয়া, তাদের যে সেটা, সেগুলোর ব্যাপারে হয়তো তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই, এটা একটা আছে। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে এটা, কারণ আমি এর পরপরই, এই ঘটনার পরপরই আমি, এখনো মনে আছে এটা হচ্ছে যুগান্তর, দৈনিক যুগান্তরে আমি একটা উপসম্পাদকীয় লিখেছিলাম এটা নিয়ে। সেটার হেডিংটা আমার এখনো মনে আছে, সেটা হচ্ছে কি দুঃখে মগ্ন সমস্ত আকাশ। কি দুঃখে মগ্ন সমস্ত আকাশ। কারণ যেই অফিসাররা হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে, তারা কিন্তু অসম্ভব মেধাবী এক একজন অফিসার। প্রত্যেকের যদি আমি একজনের এক একদিন আলোচনা করতে পারবো, এক একজনের তাদের জীবন, তাদের অর্জন, তাদের সততা, তাদের যে নিষ্ঠা, তাদের যে কর্তব্যবোধ, এগুলো কিন্তু সব প্রশ্নের বাইরে। এখন যেটা হয়েছিল, আমি যতটুকু, এটা আমি জেনারেল শাকিলের সাথে আমি সময়ে সময়ে ওখানে যেতাম, যেহেতু আহ, কথাবার্তা ওনার সাথে হতো। আমি ঢাকায় গেলেই ওনার অফিসে গিয়ে অনেক সময় আমি কাটিয়েছি, এবং সেখানে উনি একজন, আমি মাঝে মধ্যে বলতাম বিডিআর এত ভালো অফিসারগুলোকে নিয়ে আসছেন সেনাবাহিনী, এটা অনেক সময় দুষ্টামি করতাম ওনার সাথে। এত আহ, মেধাবী অফিসারদের সমাবেশ একটা অক্সিলারি ফোর্সে হয়ে গেছে, এটা কিন্তু আর্মির জন্য এক ধরনের ক্ষতি, যে আর্মি ডেপ্রাইভ হচ্ছে এই সময়টুকু তাদের সার্ভিস পাওয়া থেকে। ওনার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে উনি একসময় মিলিটারি সেক্রেটারি ছিলেন, এটা আমরা সবাই জানি যারা সেনাবাহিনীতে কাজ করেছি। সেখানে ওনার একটা উদ্দেশ্য ছিল বিডিআর এর যে যেটা বিশেষ করে পারস্পরিক আমাদের দুটা দেশের ভিতরে অভ্যন্তরে বিশেষ করে চোরাচালান যেটা হয়, সেটা উনি একদম স্পষ্ট, ওনার একটা এটা বোধ ছিল যে এটা একদিকে যে দেশের অর্থনৈতিক শিল্পায়ন এসবের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু বাইরের থেকে মালামাল ঢুকে যাচ্ছে। আরেকটা হচ্ছে রাজস্ব খাত বঞ্চিত হয়, যে কোনো রাজস্ব পায় না, চোরাচালানের মাধ্যমে সব জিনিস চলে আসছে। এগুলি বন্ধ করার জন্য উনি বলছেন যে সৎ সৎ অফিসাররা যদি আসেন, তাহলে তারাও এটাকে বন্ধ করবেন, তারা যার এগুলি কারণে কম্প্রোমাইজ। মেধাবী অফিসারদের একটা গ্যাদারিং, কিন্তু তার মানে হ্যাঁ, তার ইয়েস, একটা এক্স্যাক্টলি। সদিচ্ছা, তার একটা এখানে এখানে আমি একটু একটু আরেকটা মিনিট বিশেষ করি। ওনার কথা ছিল যে যারা প্রফেশনাল ওরা কম্প্রোমাইজ করবে না, কারণ সে তার জীবনের অনেক দূর যাওয়া তো লক্ষ্যমাত্রা, সে কোনো ধরনের ডেভিয়েশনে যাবে না, কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না অন্যায়ের সাথে, দুর্নীতির সাথে। সুতরাং এদের এনে এখানে সমাবেশটা ঘটিয়েছিল, এবং তারা যেটা করেছিলেন, তারা তাদের সেক্টর কমান্ডাররাই বিশেষ করে সেক্টরগুলোতে একেবারে কড়াকড়িভাবে তারা দুর্নীতির বিরুদ্ধে তারা একটা অবস্থান নিয়েছিলেন। এবং সেটাকে আমি যতটুকু জানি, বিডিআর এর যারা একটু উপরে ডিডি, ডিডি তারা বলে ডিডি এবং এডিএ, তারা ডেপুটি ডাইরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ডাইরেক্টর, এদের গ্রুপটা এরা অনেক সিনিয়র, এরা তখন এটার বিরুদ্ধে তারা অবস্থান নেয়, যে তারা যদি এই দুর্নীতির মধ্যে, তারাও কিন্তু অনেক সম্পদ আহরণ করেছিলেন সেই সময়ে। এগুলো কিন্তু এটা সত্য, ধ্রুব সত্য। রবীন্দ্রনাথের একটা কথা আছে যে সত্য বড়ই কঠিন, তবু সত্যকে বাসিলাম ভালো। সত্য কখনো করে না বঞ্চনা। আপনি সত্য কথা বলতেই হবে, এবং সেই কারণেই সেখানে অসন্তুষ্টিটা কিন্তু ধীরে 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 সেখানে এটা বাড়ছিল।
সেটা হয়তো সেই অ্যাসেসমেন্টটা হয়তো তখন যারা কৌশল প্রণেতা ছিলেন তারা বা যারা এই গোয়েন্দা তৎপরতায় ছিলেন তাদের হয়তো এখানে একটা ব্যত্যয় ঘটেছে। এই যে অসন্তুষ্টি, এই যে তাদের মধ্যে যে তারা যে দুর্নীতির মধ্যে, তারা যে এই যে চোরাচালানের মধ্যে নিজেদের সম্পৃক্ত করে হুম। অসৎ উপায়ে অর্জন করার হুম। সম্পদ, কিন্তু এই মেধাবী সেটা অফিসারদের সেটার সমারোহ, বিরুদ্ধে এই মেধাবী জি। অফিসারদের সমারোহ, মানে আপনিও বলছিলেন যে ব্যর্থতা, তারা আসলে এটা আর এই ওই যে ক্ষোভটা তাদের, সেটিও তো আর একদিনে হয়ে উঠলো না। এতদিন ধরে তাদের পুঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ, তারা সেটা দুর্নীতি করতে পারছে না সেজন্যই হোক, বা তারা বেশি পরিশ্রম করছে সেজন্যই হোক, তারা সেটা বুঝতে পারলেন না। কিন্তু আমি যেই প্রশ্নটা আপনাকে করছিলাম যে রয়ের কিলিং গ্রুপ সেখানে ছিল কিনা, এটা খুব একটা ভাইটাল প্রশ্ন আসলে সেজন্য, কারণ এটাও কিন্তু অনেকে বলছেন যারা পরবর্তীতে গণমাধ্যমে কথা বলছেন যে সেখানে হিন্দি ভাষাভাষী বা বাংলা না এরকম ভাষা, ইংরেজি না এরকম ভাষায় কথা বলতে শোনা যাচ্ছিল। এটিকে কি আপনি আমলে নেন? না, এটা আমি আমি যেহেতু যারা তদন্ত কমিশনার স্বাধীন সরি তদন্ত কমিশন করেছেন বা কমিশনে যারা আছেন, তারা নিশ্চয়ই এটার কোনো যৌক্তিক তাদের মধ্যে একটা কনক্লুশন তাদের মধ্যে আছে। তারা হয়তো সেটা সাক্ষ্য প্রমাণ তাদের হাতে আছে। না হলে জাতির সামনে এত বড় একটা বক্তব্য বা এত বড় একটা জিনিস তারা সামনে নিয়ে আনতেন না। তারা যেটা নিবিড়ভাবে এটা পর্যালোচনা করেছেন, তারা তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন, তারা সেখানে যদি সেরকম একেবারে অকাট্য তথ্যপত্র পাবেন, সেটা তারা প্রতিষ্ঠিত করবেন যদি তারা পেয়ে থাকেন। এবং সেটার উপরে হয়তো, এবং এটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়, অন্য একটা দেশের উপরে, এবং সেটা প্রতিবেশী দেশ, তার বিরুদ্ধে বিশাল একটা গুরুতর একটা অভিযোগ কিন্তু এটা উত্থাপিত হয়েছে। সেই গুরুতর অভিযোগটা উত্থাপন করার আগে যারা উত্থাপন করেন তাদের কাছে নিশ্চয়ই অকাট্য কোনো তথ্যপত্র আছে যেটা দিয়ে তারা প্রমাণ করবেন। নাহলে তারা যদি প্রমাণ করতে না পারেন, এটার যে গুরুত্ব, এটার যে একটা অসীম, যে এটার একটা আমি বলবো যে জাতির সামনে যেটা আসছে সেটা তাদেরকেই উপস্থাপন করতে হবে, তাদেরকেই সেটা প্রমাণ করতে হবে। সেটা থেকে তারপরে, এবং এমনও কি হবে যদি প্রতিবেশী দেশ তখন সে তথ্যপত্র বা যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাহলে সে অভিযোগের, তারাও চাইবে যে কোন ভিত্তিতে আমার বিরুদ্ধে এই অভিযোগটা এসছে। তো সেটা তাদের কাছে নিশ্চয়ই সেরকম তথ্যপত্র আছে, কিছু একটা অকাট্য কিছু পেয়েছেন, সেজন্য তারা হয়তো সেটা সামনে এনেছেন। এখন সেটা আমরা অপেক্ষায় করব সেই তথ্যপাত্র দিয়ে কিভাবে এটা প্রমাণ করা হয় বা কি কি জিনিস ওখানে আসছে। বাট জানি যে এই পর্যন্ত, এই কমিশনের আগ পর্যন্ত না স্বাধীন কোনো, আমাদের মিডিয়া তো ওখানে ছিল, অনেক মিডিয়া এক্সাজারেশন করেছে তখন, বিডিআর এর গেট গিয়ে অনেক কথাবার্তা বলেছে, সেনাবাহিনী এই করেছে, সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে অতি উৎসাহী অনেক কথাবার্তা বলে ফেলেছে। তখন আমাদের কাছে সেটা মনে হয়েছিল যেটা একটা একেবারে আগুনে ঘি ডালার মতো। একদিকে ওখানে বিদ্রোহ চলছে, বাইরের থেকে মিডিয়া সেটাকে আরো উস্কানি দিয়েছে, কোনো কোনো মিডিয়া, এটা ঠিক, এটা আমিও দেখেছি, সেটা প্রচার করছে ওখান থেকে, একদম সরাসরি সম্প্রচারে ব্যস্ত হয়ে গেছে। সেখানে কথাবার্তা বলা হচ্ছে, বিদ্রোহের বিরুদ্ধে কথা বলে বা বিদ্রোহ কেন হচ্ছে সেটা না বলে সেখানে একবারেই সেনাবাহিনীকে জড়িয়ে বক্তব্য দেওয়া শুরু হয়েছিল। তো সেটা কিন্তু আমাদের মনে আছে এবং এখনো মনে কষ্ট সেটা। মিডিয়া যে কি ধরনের একটা হলুদ সাংবাদিকতা বিস্তৃত করতে পারে সেটা কিন্তু আমার এখনো মনে আছে, এবং সেটা ইন্ধন জুগিয়েছে, আরো উৎসাহ জুগিয়েছে। কি কোথায় উৎসাহ জুগিয়েছে? সারা বাংলাদেশে যেখানে বিডিআর এর সেক্টরগুলো ছিল, যা সৈন্যরা ছিল, তারা আরো উৎসাহ বোধ করেছে। যার জন্য দিকে দিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ইভেন কি এই বায়তুল ইজ্জতের মতো যেখানে বিডিআর সেন্টার, সেখানেও তারা বিদ্রোহ করেছিল। ওই বান্দরবনে বিডিআর বিদ্রোহ করেছে, একই জায়গায় জায়গায় আপনি রংপুর, দিনাজপুরের দিকেও বিডিআর বিদ্রোহে সামিল হয়েছে। জি, তার মানে এটা মিডিয়ার সেই তারা উৎসাহী। ভূমিকাকে আপনি হলুদ সাংবাদিকতা বলছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ডেফিনেটলি রকম কোনো সেই রকম সেই সময় নিষেধাজ্ঞা আসছিল কিনা, মানে সেই সময় আমার সাংবাদিকতা ছিল না ফলে আমি একদম সরাসরি অভিজ্ঞতা থেকে বলতে পারি না, তবে একটা নিষেধাজ্ঞা এসেছিল কিনা এটা কি তখন জানেন যে এরকম কিছু এসেছিল সরকার এর পক্ষ থেকে যে না, এরকমটা না এটা করতে? যখন শুরু হয়েছে, এটা অনেকক্ষণ, এটা দীর্ঘ সময় ধরে, বেশ কিছুক্ষণ সময় ধরে, অনেকক্ষণ এটা যখন প্রচারিত হয়েছে, কারণ আমরা তখন টেলিভিশন, উপায় তো নাই কি হচ্ছে দেখার জন্য, আমি তো চট্টগ্রামে টেলিভিশনে যখন এগুলো দেখছিলাম, যে তাদের মুভমেন্ট গুলো দূর থেকে দেখানো হচ্ছিল বিডিআর এর সৈন্যদের, তারা সেখানে তাদের ইভেন আর বলি আমরা, রিকয়েললেস রাইফেল, অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন, সেগুলো তারা লাগাচ্ছে, দেখাচ্ছে, তাদের মেশিন গান এনে তারা তাদের গেটের দিকে তারা প্লেস করছে, সেগুলো একেবারে লক্ষ্য তাক করে। কারণ এদিকে ধানমন্ডির দিকে তখন আমাদের সেনাবাহিনীর অফিসাররা গিয়েছে, সেদিকে মুখ করে তারা তাদের মেশিন গান, তাদের এগুলি তারা প্লেস করে, এইসব জিনিসগুলো মিডিয়া দেখাচ্ছিল। একই সাথে রিগ্রেসিভ যেগুলো ছিল, কিছু কিছু বক্তব্য, সেগুলো সেনাবাহিনীর পুরো সার্বিক অবস্থানের বিরুদ্ধে যাচ্ছিল।
তখন হয়তো পরবর্তীতে সেটা জেনেই হয়তো কর্তৃপক্ষ সেটাকে হুম। বন্ধ করেছে, জি, ওই নিষেধাজ্ঞাটা জি। ছিল। আমি এবার মানে আরো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আসলে প্রশ্ন তো জি একসাথে জি। অনেকগুলো ছিল সেটা হচ্ছে শেখ হাসিনা বা তৎকালীন প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল ছিল। এই বিষয়ে কি পরবর্তীতে মানে আপনি কি এই বিষয়ে কনভিন্স হতে পেরেছেন বা আপনার সাথে যারা কাজ করছেন আপনার ফেলো কলিগ যারা আছেন? না, এটা এটা একটা জিনিস আমি বলি সেখানে, একটা এটা হচ্ছে আমি আমার আমার একেবারে ব্যক্তিগত একটা অবস্থান থেকে এটা একজন বলবো যে স্বাধীন মতামত একজন নাগরিকের, সেটাকে সেখান থেকে তখন সরকার কিন্তু গঠিত হয়েছে কয়েক মাস মাত্র। সেখানে যদি আমরা সাধারণ বিবেচনায় নেই, একটা সরকার যেমন জেনারেল শাকিলের বয়ান যেটা, সেটাও বলি যে আপনার সরকারকে দুর্নাম বা হুম, বিব্রত অপদস্থ, করার হ্যাঁ। জন্য অপদস্থ, সেটাই আমরা ধরে নিতে পারি। একটা সরকার যখন অবস্থান গ্রহণ করে বা সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন সেই সরকার নিজেকে একটা এমন কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য যে উৎসাহী হবে 2-3 মাসের ভিতরে, এটা কিন্তু সাধারণ জ্ঞান কখনো এটাকে উৎসাহিত করে না বা কিন্তু এটাকে তাহলে আহ, কিন্তু তাহলে নেওয়ার মতো। হ্যাঁ, হ্যাঁ কিন্তু জি। তাহলে ধরুন সেই ফোনালাপের মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী বলছিলেন যে যখন জেনারেল শাকিল আবেদন করছিলেন যে একটু দ্রুত পাঠালে ভালো হয়। কিন্তু র‍্যাব যাবে, সেনাবাহিনী যাবে, ৩ দিক থেকে যাবে, হেলিকপ্টার পাঠানো হচ্ছে এই আশ্বস্ত করছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। কিন্তু গেল না কেন? সেটার জবাবদিহি এখন যারা সেনাপ্রধান ছিলেন, যিনি সেনাবাহিনী প্রধান, উনিও একটা বিস্তৃত একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি হি ওয়াজ কিলিং টাইম অ্যাকচুয়ালি, এবং ওনাকে সেটার জন্য দোষারোপ করা হয়েছে। অনেকেই বলেছেন যখন তার অফিসাররা বিপদগ্রস্ত তখন সে কারো মুখাপেক্ষী, সেখানে তার অন্যের আদেশ নেওয়ার মুখাপেক্ষী থাকার কোনো প্রয়োজন ছিল না। হুম, এবং সেখানে অনেকেই এই এই কথাটাও বলেছেন যে সেখানে সেনাপ্রধান, তৎকালীন সেনাপ্রধান এই সময়টা কিল করে, সময়টা নষ্ট করে অফিসারদের বিপদের মুখে রেখে উনি আলোচনা, তখন উনি আলোচনা কিসের, উনি তখন ওনার যেটা গিভেন রেসপন্সিবিলিটি, সেটার দ্বারা সেটার মাধ্যমে উনি হস্তক্ষেপ করতে পারতেন। কিন্তু সেই এটা হচ্ছে, আমি বলবো যে এটা কমান্ড ফেলিওর, এটা অন্য কিছু না। হুম, এটা কিন্তু কমান্ড ফেলিওর। উনি যে কমান্ড নিয়েছেন, হুম। সেখানে কমান্ডের মধ্যে তার যে কি কি দায়িত্ব বর্তায় এই বিপদ মুহূর্তে, সেটা হয়তো উনি পরিপূর্ণভাবে সেখানে পালন করতে ব্যর্থ হয়েছেন। সেটা হচ্ছে সেই কারণেই এই সময়টা তারা পেয়েছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে রাজনৈতিক যে নির্দেশনা, সেটা হয়তো অনেক কিছু তারা তখন সেখানে বসে বসে বিবেচনায় নিচ্ছেন যে এখানে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে ক্যাজুয়ালিটি কি হবে। কিন্তু ভিতরের যে অবস্থা সেটা অনুধাবন করে সেনা প্রধান বারা যে নেতৃত্ব ছিলেন সামরিক বাহিনীর, তাদের উচিত ছিল তড়িৎ এখানে সিদ্ধান্ত এবং হস্তক্ষেপ করা। এবং সেই হস্তক্ষেপ কত বেশি করে ক্যাজুয়ালিটি লেস ক্যাজুয়ালিটির মাধ্যমে সেটা করা যায়, সেটা বিবেচনায় নেওয়া উচিত ছিল। ওনার কিন্তু সেটা অপেক্ষায় কিন্তু কমান্ড ফেলিওর বুঝলাম। কিন্তু একদম সুপিরিয়র কমান্ড মানে প্রধানমন্ত্রী তিনি তো বললেন যে পাঠাচ্ছি। ৩ মানে ৩ দিক থেকে উনি পাঠাচ্ছি। এখন প্রশ্ন আসবে, এখন প্রশ্ন আসবে, যে প্রশ্ন এসছে, এবং সেটা আমার মনে হয় তদন্ত কমিশন স্পষ্টীকরণ করা তাদের উপরে, সেটা দায়বদ্ধতা তাদের উপরে। এখন তারা তাদের সাক্ষাৎকার নিয়ে কেন হস্তক্ষেপ হলো না, কেন সেনাবাহিনী গেল না, কেন আহ, আপনার র্যাব সেখানে গেইটে গিয়ে অপেক্ষমান ছিল, সেখানে তারা কেন প্রবেশ করলো না, কি কি কারণে, সেই কারণগুলো ব্যাখ্যা করতে হবে। এবং সেই কারণগুলি নিশ্চয়ই স্বাধীন তদন্ত হ্যাঁ, যেমন কমিশনে ধরুন আসবে। আমার সেখানে দুটো গত জিনিস, অনুষ্ঠানে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান। তিনি ওই সময় অপারেশন পরিচালক ছিলেন। তিনি বলছিলেন যে তারা অপেক্ষমান ছিলেন কিন্তু মানে তাদেরকে যাওয়ার সেই কমান্ড তাদেরকে সেখানে সেখানে আমি জানি না ওনাদের, উনি তো ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলেন, ওনারও একটা বড়সড় দায়িত্ব পড়ে যে তার অপারেশনাল এশালন গুলোকে কিভাবে সেখানে, এবং তার আদেশ নেওয়া তার প্রধান থেকে, ওনার সরাসরি তখন চিফ অফ জেনারেল স্টাফ, এবং তার উপরে হলো সেনাবাহিনী প্রধান, তাদের থেকে অবিলম্বে আদেশ গ্রহণ করা। আদেশ গ্রহণ করার জন্য ওনার কি কি তৎপরতা ছিল সেটা হয়তো নিশ্চয়ই উনি ব্যাখ্যা করেছেন কিনা আমি জানি না। উনি যদি তৎপর থাকতেন যে আদেশ গ্রহণ, বিকজ হি ওয়াজ অন গ্রাউন্ড, হি ওয়াজ দ্য ম্যান হু ওয়াজ সাপোজ টু ইস্যু দ্য অপারেশনাল অর্ডার, যেটাকে ও বলে অপারেশনাল অর্ডার, যেটা সেটা প্রেরণ করার জন্য, এবং সৈন্যদের সাথে সাথে কোন দিক থেকে কি করবে এগুলোর জন্য উনি কিন্তু চিফ অফ জেনারেল স্টাফ থেকে, এবং চিফ অফ জেনারেল স্টাফ যিনি ছিলেন জেনারেল সিনা ইবনে জামালি, ওনার মাধ্যমে উনি সেনা প্রধান থেকে কি কি দায়িত্ব তখন করণীয় জানতে চেয়েছেন কিনা, সেই সব বক্তব্যগুলি আমি আশা করি যে, যেহেতু আমরা এটা পড়ার এখনো দায়িত্ব সময় হয়নি, কিন্তু সেখানে
ওনাদের এই বক্তব্যটা, ওনাদের এই ন্যারেটিভটা আসা উচিত। আমি সিজিএস থেকে চেয়েছিলাম, সিজিএস আমাকে এই বলেছে, বা সিজিএস বলবেন যে আমি সেনাপ্রধানকে বলেছিলাম এই কাজ করার জন্য, যে আদেশ চেয়েছি, কিন্তু সে আদেশ আমরা পাইনি। তখন জেনারেল মঈনকে বলতে হবে কেন তিনি আদেশ দিতে ব্যর্থ হয়েছে। জি, কিন্তু তিনি বলছেন যে তাঁরা যখন অপেক্ষমান ছিলেন তখন নাটকীয়ভাবে মানে গেট দিয়ে ঢুকে গেলেন সাদা পতাকা হাতে, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন নেতা, এরকম রাজনৈতিক নেতারা, তারা নাটক, এটা একটা। ওটা হচ্ছে রাজনৈতিক দিক। ওটা হচ্ছে, এটা দুটা বিষয় আছে এখানে, সামরিক দিক, একটা হচ্ছে রাজনৈতিক দিক। রাজনীতিবিদরা রাজনীতির দিক থেকে কি করছে না করছে সেটার থেকে আমি আমার, রাজনীতিবিদ ওখানে বিপদে পড়ে নাই তখন। কিন্তু আপনি বিডিআর পিলখানার ভিতরে তখন সেনা, এই যে 57 জন সেনা কর্মকর্তা, আমি প্রত্যেকে তাদের আত্মার প্রতি একদম আজকে এই আমাদের বিজয়ের মাসে শ্রদ্ধা জানাই, যারা জীবনে অনেক সম্ভাবনা থাকা অবস্থায় ঝরে পড়েছেন, যাদের ভুলের কারণে তারা সারা জীবন যতদিন তারা বেঁচে থাকবেন, তারা কিন্তু এটার জন্য তারা দে মাস্ট বি রিপেন্ডেন্ট, তারা অনুতপ্ত থাকবেন। যখন তারা নিরস্ত্র, এই এতজন সেনাবাহিনীর অফিসার, তারা যখন বিপদে আছেন, তাদেরকে সেখান থেকে তাদের রেস্কিউ করার জন্য যারা যাদের ব্যর্থতা, তারা সারা জীবন এটার জন্য দায়বদ্ধ থাকবেন তাদের বিবেকের কাছে। তাদের আজকে এখানে দুটা দিক আছে, এখানে একটা হচ্ছে রাজনৈতিক দিক, একটা সামরিক দিক। আমি সামরিক দিকটাকে বেশি করব। রাজনৈতিক দিক যেহেতু আমাদের এখানে ওরা কি করেছে, রাজনীতি কে গেছে, কি ফ্ল্যাগ নিয়েছে, কি না করেছে, ওসব দ্যাট ইজ নট এ ম্যাটার। ওয়েন মাই ব্রাদার অফিসার ওয়াজ ইন ডেঞ্জার, তাদের লাইফ, তাদের জীবন, এমন না যে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে সেটাও না, তাদেরকে ধরা হচ্ছে, অ্যারেস্ট করতে হচ্ছে সেটা না, দে ওয়ার ইন দা, তাদের জীবনের ঝুঁকি, জীবনটা তাদের নিয়ে নিচ্ছে। সেই মুহূর্তে আমি আমার দায়িত্ব পালন করতে, যারা যেসব সামরিক কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন, each and every one should be taken into the cognizance and to be the accountable to the justice. জি, মানে সবাই আসলে ফেল করলো, সেনাবাহিনী সেদিকে, অন্যদিকে র্যাব, সবাই ওই একই সাথে ফেল করলো, এবং সাদা পতাকা হাতে যারা না, গেলেন। এখানে সবার, আমি আমার সবার ফেলিওর ধরবো না এখানে, কিন্তু এটা সরি ফর দিস, এখানে সবার ফেলিওর না। ফেলিওর করে যখন কমান্ড ফেল করে, নিচের নিচের লোকরা তখন আর কাজ করতে পারে না। আপনি যদি আমাকে আদেশ না দেন, আপনি যদি আমাকে ধরেন লিঙ্ক করেছেন, এখানে আপনি লিঙ্ক না পাঠান, আমি কিভাবে আপনার সাথে লিঙ্ক হব? আমি হাজার চেষ্টা করতে পারি, এখানে বসে চিৎকার করতে পারি, কেউ শুনবে না। যখনই আপনি লিঙ্ক, একইভাবে সেনা প্রধানের তখন দায়িত্ব হচ্ছে টু স্টাবলিশ লিঙ্ক উইথ হিজ আন্ডার কমান্ড, এবং সেখানে মুহূর্তে মুহূর্তে তাকে, সে নিশ্চয়ই উনাকে, উনি কন্ট্যাক্ট করেছেন, জেনারেল শাকিলের সাথে কন্ট্যাক্ট হয়েছে, জেনারেল শাকিল নিশ্চয়ই উনাকে বলেছেন উই আর ইন ডেঞ্জার। উনি মাননীয় প্রধানমন্ত্রীকে সেই কথা বলতে পারবেন না যেটা উনার সেনাপ্রধানকে বলতে পারবেন। সেনাপ্রধানের সাথে উনার, আমি যতটুকু জানি, তারা 111-এর সময় অত্যন্ত একেবারে কাছে থেকে একসাথেই একটা এন্টিটি হিসেবে তারা কাজ করেছেন, সেই সম্পর্ক। এবং আরো একটা জিনিস এখানে আছে, ওই ডিফেন্স সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজে জেনারেল শাকিলও, আপনি ইনস্ট্রাক্টর ছিলেন, ডিএস ছিলেন, এবং সেখানে জেনারেল মঈন কিন্তু এসআই ছিলেন, সিনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন। একই সাথে একই, তাদের সম্পর্ক কিন্তু একদিনের না, তাদের অনেক দিনের দীর্ঘ সম্পর্ক আছে। সেই সম্পর্কের বলে জেনারেল শাকিলের সাথে উনি টাইম টু টাইম হি কুড কন্ট্যাক্ট, এবং অবস্থা বুঝে উনি সিদ্ধান্ত নিতে পারতেন। না, শুধু এখানে পণ্য সেনাপ্রধান না, ধরেন একজন রাজনীতি, প্রধানমন্ত্রীর সাথে যখন আমি কথা একটু শেষ হচ্ছিল। করি, আমি একটু শেষ করি। একজন রাজনীতিবিদ গুরুত্ব বুঝবেন না, মিলিটারি অপারেশন কি করে করতে হবে, তাহলে উনি মিলিটারি কমান্ডার হয়ে যেতেন, তাহলে উনি সেনাপ্রধান হয়ে যেতেন। এখানে রাজনীতির দোষারোপের থেকে আমি বেশি করে জোর দিব যে আমাদের যেখানে সেনাবাহিনী, সামরিক বাহিনী প্রস্তুত, 46 ব্রিগেড মুভ করেছে, সেখানে র্যাব গেটে গিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে এটার হচ্ছে আমরা যেটা বলি সেনাবাহিনীতে, সেটা ডেটারেন্ট এফেক্ট, আপনি নিবারণমূলক। সেখানে তার যদি, হ্যাঁ, ক্যাজুয়ালিটির ভয় অনেকে করতে পারতো, অতিরিক্ত ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারে, যেহেতু এটা ঘনবসতি সম্পন্ন এলাকা। আবার দুটা পক্ষের মধ্যে, আমাদের একই দেশের একটা অক্সিলারি ফোর্স, একটা মেইন ফোর্স, তার মধ্যে যদি কোনো ধরনের একটা সংঘাত শুরু হয়, এটা ব্যাপ্তি লাভ করতে পারতো, এটা দেশে দেশে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়তে পারতো। প্রত্যেকটা সেনাবাহিনীর সামরিক গ্যারিসন সেখানে তার বিডিআর এর সেক্টরগুলির উপর আক্রমণ পরিচালনা করতে পারতো, শুরু হয়ে যেতে পারতো। এবং এটা এক ধরনের, হয়তো আজকে গৃহযুদ্ধ এড়ানো গেছে, সেটা কিন্তু আমরা হয়তো গৃহযুদ্ধ হয়নি বলে এখন মনে হচ্ছে যে এখন তো কেন গৃহযুদ্ধ ছড়ানো হয় নাই, এরকম কথা আমরা বলতে পারি না। হয়তো সেটা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি, বাট এটার একটা সম্ভাবনা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হয়তো সেসব দৃষ্টিকোণকে মানে আপনার বিবেচনায় কি করবে। মনে হয় যে গৃহযুদ্ধ এড়াতেই মানে রাজনৈতিক নেতাদেরকে পাঠানো, সেনা আমার কর্মকর্তাদেরকে? আমি 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 সেটা সেটা বলছি, রাজনৈতিক বিবেচনা হয়তো গৃহযুদ্ধ বা অতিরিক্ত জনসংখ্যা, ঢাকা শহরের যে ঘনত্ব,
যে গণবসতি, সেটাকে বিবেচনায় তারা নিতে পারে, হয়তো তারা নিতে পারেন, এটা তারা বলবেন তাদের বক্তব্যের মধ্যে তারা কি কি জিনিসগুলো তারা সেনাবাহিনী তো নিয়েছে। সেরকমই ট্রেন্ড না যে মানে সিভিলিয়ানদের ক্যাজুয়ালিটি না করে কিভাবে না না ব্যবস্থাপনা না না করতে না হয়। না, আমি আপনাকে বলি, এখানে সেই ট্রেন না, এখানে যদি কোলাটারাল ড্যামেজ বলে একটা জিনিস আছে, কোলাটারাল ড্যামেজ। আপনি কোনো কিছুর মধ্যে নেই, আপনি ঘুমাচ্ছেন, আপনার বাড়ি ঘর ওখানে আছে, চারিদিকে এই ধানমন্ডি এলাকায় মানুষ চারিদিকে, ওই পারে ওদিকে, নিউ মার্কেট থেকে শুরু করে এদিক উত্তর দক্ষিণ। আপনি যখন এই গুলিটা, ওয়ান্স ইউ ফায়ার ইউ ক্যান গেট ইট ব্যাক। আপনি যখন এটা দিয়ে, আর এটা কোনো ক্ষুদ্রাস্ত্র দিয়ে কাজ না, এখন যখন তাদেরও যত প্রতিপক্ষেরও যখন আপনার এই যে আর বলতেছি, যেখানে মেশিন গান আছে, তার ওখানে মর্টার আছে, সে যখন আপনি তার উপর আক্রমণ পরিচালনা করবেন, সে তখন তাকে মরিয়া হয়ে তাকে তার পক্ষটাতে, তাকে তার অবস্থানটাকে সে সংহত করার জন্য সেই চেষ্টা করবে হয়তো, অথবা তারা পালিয়েও যেতে পারতো হয়তো। তারা রিগ্রেস, যখন ট্যাঙ্ক ট্যাঙ্ক দেখলে বা উপর থেকে হেলিকপ্টার গানশিপ গুলো দেখলে বা এ ধরনের একটা থেকে জিনিস থেকে তারা হয়তো পালিয়ে যেতে পারতো, এটা হতে পারত। অথবা ওর স্টোর যেটা হতো সেটা হচ্ছে পারস্পরিক মুখোমুখি হয়ে দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধ শুরু হতে পারতো। ক্যাজুয়ালিটি হয়তো তখন এখন অনেক বেশি হতে পারতো, শয়ে শয়ে হতে পারতো, সাধারণ মানুষরা তার শিকারে পরিণত হতো। কারণ সাধারণ মানুষদের আপনি ওয়ার্নিং দেন নাই যে আপনারা সরে যান, আমরা যুদ্ধ শুরু করছি, আপনারা সরে যান, আমরা গোলাগুলি শুরু করব। ওই অঞ্চলে কিন্তু কোনো মানুষকে তখনও কিন্তু সরানো হয় নাই। যারা ব্যক্তিগত উদ্যোগে চলে গেছে তারা হয়তো চলে গেছে, হয়তো রাজনৈতিক বিবেচনায় হয়তো থাকবে তার ক্যাজুয়ালিটিকে কমানো বা ক্যাজুয়ালিটি না হওয়া, না দেখা, বা তারা ভিতরের গুরুত্ব বোঝার কথা নয়। আমার কথা হলো, এখানে সামরিক বাহিনীর যে বোঝার কথা, অনুধাবন করার কথা, সে অনুযায়ী তার সিদ্ধান্ত নেওয়ার কথা, সেখানে আমাদের গুরুতর, আমি বলবো যে একেবারে কমান্ড ফেলিউর রয়ে গেছে, যার জন্য এই ঘটনাগুলো, এতগুলো অফিসারের হত্যাকাণ্ডের শিকারে তারা পরিণত জি, হয়েছে। কিন্তু ওই যে শুরুতে যে প্রশ্নটা করছিলাম রয়ের কিলিং গ্রুপ কিনা, তার সাথেই আরেকটু যোগ করে বলি যে প্রতিবেদনে আসলো ভারতীয় নাগরিকরা এসেছে 921 জন না 17 জন, কতজন যেন একটা সংখ্যা আছে, 9 শতাধিক ভারতীয় নাগরিক এসেছে, সেখানে ঢুকেছে, তারা বিডিআর দপ্তরের মধ্যে ঢুকেছে। জিয়া হাসান, আমার অনুষ্ঠানের ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান অবসরপ্রাপ্ত, তিনি বলছিলেন যে তিনি 200% শিওর যেটা বিডিআর সৈন্যদের কাজ না। অন্যদিকে সেনাপ্রধান রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে বলেছিলেন যেটা বিডিআর সেনাদের দ্বারাই সংগঠিত হয়েছে, ফুল স্টপ, নো ইফ নো বাট। আপনি আসলে, আপনার আসলে কোনটা মনে হয় যে দুই রকম আমি বক্তব্য কিন্তু এখানে আছে? আমি 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 একটা কথা বলবো, যেহেতু যে উনি অত্যন্ত দায়িত্ববান একজন ব্যক্তি এবং অত্যন্ত মেধাবী, এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশন ইজ এ ভেরি সেন্সিটিভ অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য মিলিটারি। উনি আজকে দীর্ঘ বিডিআর হত্যাকাণ্ড বা বিদ্রোহ, আমি শুরুর দিকে একটু শুনেছিলাম উনি এটাকে বিদ্রোহ বলতে চাচ্ছিলেন না। আমি জানি না কোন পার্সপেক্টিভস উনি বলছেন, একটা পারসেপশনের কথা উনি বলতে চাচ্ছিলেন। বাট এটা যে বিদ্রোহ, এতে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে তার পুরা, এটা সেনাবাহিনীর বিরুদ্ধে শুধু বিদ্রোহ নয়, এটা বিদ্রোহ হচ্ছে তার পুরো কমান্ডের। জেনারেল শাকিল কি ডিজি ছিলেন নাকি ডিজি ছিলেন না? ওখানে যারা সেক্টর কমান্ডার ছিলেন তারা কি সেক্টর কমান্ডার ছিলেন না? তাদের বিরুদ্ধেই তো এই জিনিসটা হয়েছে, সেটাকে কি বিদ্রোহ? একের অধিক লোক যখন একত্র হয়ে কোনো কিছু করে, দ্যাট ইজ দ্য বিদ্রোহ, দ্যাট ইজ দ্য মিটুইনি। তো উনি কেন যে এটা বিদ্রোহ বলতে চান না, এটাও আমার বক্তব্যের মধ্যে না। আরেকটা জিনিস আমার জানার বিষয়, সেটা হচ্ছে সুদীর্ঘ এই সময় আজকে কখনো উনি দায়িত্ব নিয়ে, ওনার তো একটা মনোবেদনা থাকার কথা ছিল, ওনার তো এটা নিয়ে প্রচন্ড একটা মনোকষ্ট অপ্রকাশ সত্য প্রকাশের সাহস থাকা উচিত ছিল, যে সত্যটা আমি প্রকাশ করি যে আমার দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনা ঘটেছে। সেটা দীর্ঘ সময় ধরে এই জিনিসটা রাখা, তাহলে এই জিনিসটা অনেক আগের থেকে আরো রিজলভ করা যেত, আরো বেশি করে এই জিনিসটার উপরে জাতি জানতো। এবং এত দীর্ঘ সময় নেওয়া, এটা এক ধরনের, এটা কি আমি একটা কারণ, এটা হতে পারে যে ওই সময়টা খুব না, আমি সুবিধাজনক বলি ছিল এটা না? এক ধরনের, এটাও আমি 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 প্রশ্ন একটা, করছিলাম লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, যিনি এখন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি ওই তদন্ত কথাটাই কমিটির আমি প্রধান আসি, ছিলেন। ওই জি, ওই কথাটাই আমি হ্যাঁ, আসি। হ্যাঁ, সেখানে আপনি এটা পুরো ইন্টারেস্টিং দেখেন, দুজনেই উনার অনেক সিনিয়র অফিসার, একজন জুনিয়র একজন সিনিয়র অফিসার। জেনারেল জাহাঙ্গীর, আমি যতদূর জানি উনি আহ, আমার আবার সৌভাগ্য হয়েছিল একই সাথে, আমি যখন জয়েন করেছি, উনি ফার্স্ট ফিল্ড রেজিমেন্টে, হি ওয়াজ দ্য সেকেন্ড ইন কমান্ড, আমি তখন ওই ইয়েতে জয়েন করেছি। আবার এই যে সেক্টর কমান্ডার একজন আক্তার, চট্টগ্রামের যে সেক্টর কমান্ডার ছিল আক্তার, আমি কর্নেল আক্তার, আমি একসাথে আমরা রেজিমেন্টেশন করেছি ওনার এই আন্ডারে, ওনার এই ইউনিটে, ফার্স্ট ফিল্ড রেজিমেন্টে। জেনারেল জাহাঙ্গীরকে আমি সেই দৃষ্টিকোণ থেকে চিনি, অত্যন্ত সৎ এবং মেধাবী একজন অফিসার উনি। ওনার সততা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারবেন না, এবং সততার ব্যাপারে উনি কখনো কম্প্রোমাইজ করেন না। তাহলে জাহাঙ্গীর সে সময়ে উনি ছিলেন তদন্ত প্রধান, যে এই যে বিডিআর বিদ্রোহের,
উনি সেখানে যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট যদি এখন অসত্য হয় তাহলে উনি অসত্যতার দায়ে দায়বদ্ধ হবেন। আর যদি উনি রিপোর্ট দেন, সেটাকে চ্যালেঞ্জ করার উনি সেটা খণ্ডন করতে পারবেন। আরেকটা জিনিস যেটা আপনি জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধানকে নিয়ে বলছিলেন, সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে উনি রাওয়াতে এটা বিডিআর সৈন্য দ্বারা হয়েছে, দেয়ার ইজ নো বাট, নো ইফ, নো, এই ধরনের কথাবার্তা উনি বলেছেন। স্টপ বলেছিলেন, স্টপ। কারণ হচ্ছে কি, সেটার পেছনে উনি আবার যুক্তিও দিয়েছিলেন। সেটা হচ্ছে উনি বলেছেন যে এটা যদি নতুন করে কোনো কিছু এগুলি করা হয়, যে এদের যে শাস্তি, এদের বিরুদ্ধে যে অভিযোগ, যারা যে দোষী, যারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু পার পেয়ে যাবে আইনে। তখন তারা বলবে কি, আমরা তো কিছু না, এই যে আসছে বাইরের থেকে লোক এসে করছে, আমরা কিছুই করি নাই, আমরা কিচ্ছু জানি না। দ্য কিলাররা, আপনি সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য বা সত্যকে রেল করার জন্য যদি কোনো কিছু করে থাকেন, আপনি ইতিহাসে দায়বদ্ধ থাকবেন। এবং সত্য কিন্তু কখনো, এটা কিন্তু অনুন্মোচিত থাকে না, বহুদিন পরেও সত্য কিন্তু প্রকাশিত হয় যে আমি এই কাণ্ডটা করেছিলাম, সত্যকে আমি সেটাকে অপ্রকাশিত এখন সমস্যাটা হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য। কোনটা সত্য, সেই সময় যেটা বের হলো সেটা সত্য, নাকি এই সময় যেটা বের হচ্ছে সেটা সত্য, নাকি আমি ভবিষ্যতে আবার আমি বের হবে আমি সেটা যেটা সত্য? যুক্তির, আমি আরেকটু যুক্তিতে এসে বলি যে এখানে বিডিআর এর মধ্যে আরো যেন কেন কেন আপনি বলবেন যে কেন বিদ্রোহের পেছনে, একটা কথা বলছিলাম যে যারা কঠিনভাবে এখানে দমন করছিল, এই যে চোরাচালান বলেন, দুর্নীতি বলেন, বা জেনারেল শাকিলের যে অবজেক্টিভস ছিল, দেশের রাজস্ব, দেশের শিল্পায়ন, এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে চোরাচালানের কারণে। কারণ আপনি যেই জিনিস আমার এখানে উৎপাদিত হবে, সেটা যদি বাইরের থেকে আপনি নিয়ে আসেন, তাহলে আমার এখানে উৎপাদনের শিল্প কারখানা কেন গড়ে উঠবে? আপনি যদি চোরাচালানের মাধ্যমে চলে আসেন, তাহলে আমি রাজস্ব পাবো কি করে? রাজস্ব তো পাবো না, ট্যাক্স যেটা আছে সাধারণ মানুষ সেই ট্যাক্সটা পাবে না। দুই দিক থেকে ক্ষতি। আরেকটা জিনিস এখানে আছে, 111-এর সময় জেনারেল শাকিল একটা জিনিস করেছিলেন, আমি জানি না যে অন্যরা আপনার অনুষ্ঠান এটা বলেছেন কিনা, প্রায় 200 কোটি টাকার মতো, এটা ঐতিহাসিক সত্য। এটা এখনো পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ে কেউ যদি দেখে, তারা দেখতে পাবেন, কোটি টাকার মতো এনে উনি যেটা বাজার নিয়ন্ত্রণ করার জন্য, যেহেতু বাজারটা ভোলাটাইল ছিল, এটার কারণ ছিল যখন সামরিক বাহিনী জায়গায় জায়গায় বিভিন্ন ব্যবসা কেন্দ্রে, বিশেষ করে বিভিন্ন গোডাউন চট্টগ্রামে করেছে, একটা গোডাউনে, এখানে বিশাল গোডাউনে তারা অভিযান পরিচালনা করে ওখানে যারা ইম্পোর্ট করেছে তাদের কেস দিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করেছে। সব ব্যবসায়ীরা অনেকটা হয়ে গেছে, আনসেটেল হয়ে গেছে। তারা অনেকটা ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে তারা এলসি খুলছে না। জিনিসপত্র হঠাৎ করে আপনি যদি আজকে যদি ইম্পোর্টের জন্য, ধরেন গমের মৌসুমে গমটা ইম্পোর্ট করার জন্য এলসি না খোলেন, আপনি গমের শীতের মৌসুমে যদি আপনি শস্য, যেটা আমাদের এখন এই যে রবি শস্য যেটা আমরা বলি, শাকসবজি, সেটা আপনি গরমের দিনে গিয়ে আপনি পাবেন না। তো গমটা ইম্পোর্ট করতে হয় অন টাইম। একইভাবে আপনি রোজার সময় ছোলা মোলা এগুলি বাঙালিরা খুব বেশি খায়, ইম্পোর্ট করতে হয়। এগুলির মধ্যে শর্টেজ পড়ে গিয়েছিল, যেহেতু ব্যবসায়ীরা অনেকটা ভীত সন্ত্রস্ত ছিল। জেনারেল শাকিল টুক দ্য লিড। ওখানে উনি প্রায় 200 কোটি টাকার মতো থোক বরাদ্দ নিয়ে এই ডাল ভাত কর্মসূচি চালু করেছেন। ডাল ভাত কর্মসূচিটা বিডিআর এর সৈন্যদেরকে ওতপ্রোতভাবে জড়িত করেছে সেখানে। সেখানের মধ্যে তেল পুড়েছে, বিডিআর এর গাড়ি চলেছে, বিডিআর এর সৈন্যরা কাজ করেছে। কিন্তু সেটা যেহেতু বৃহত্তর বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য উনি সেটা পদক্ষেপটা নিয়েছিলেন। এই ইভেন্টকে এখান থেকে ব্যবসায়ীদের থেকে, এই খাতুনগঞ্জ চট্টগ্রাম থেকে চাল ডাল এইগুলি সব কিনতেন, তেল কিনে নিয়ে যেতেন বড় বড় কোম্পানিদের থেকে। এগুলি নিয়ে বিভিন্ন খোলা বাজার খুলেছেন উনি। এগুলি বিডিআর এর সৈন্যরাই তারা চালন করে। তারা দেখতো প্রতিদিন তারা লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র বিক্রি করতেছে, চাল বিক্রি করতেছে, ডাল বিক্রি করতেছে, তেল বিক্রি করতে, ইভেন কোনো কোনো ক্ষেত্রে তারা গরু জবাই করে গরুর মাংসও তারা বিক্রি করেছে, এসব ইয়েও আছে। সেখানে তারা দেখে দিন শেষে তারা লক্ষ টাকা জমা করছে, এই টাকা যাচ্ছে কোথায়? সাধারণ সৈনিকদের মধ্যে হয়তো এটা একটা মনে করছে এটা বোধহয় অফিসাররা সারাদিন বিক্রি টিক্রি করে, এটা বোধহয় সেক্টর কমান্ডার বা এটা বোধহয় ইয়েতে চলে যাচ্ছে, এই ধরনের একটা, এটাকে যে তাদেরকে অবহিতকরণ, সেই ধরনের কর্মসূচি কিন্তু বিডিআর এর ছিল বলে আমার জানা নাই। এগুলি হয়তো আপনার এই যে তদন্ত কমিশনের রিপোর্টে জিনিসগুলো, তাদের মধ্যে উত্তেজনা, তাদের মধ্যে আপনি বৈরী মনোভাব, তাদের মধ্যে বিদ্রোহের যে এক ধরনের মানস গঠন, এগুলো কেন হয়েছে, সেগুলোর কারণগুলো কিন্তু যথার্থভাবে নিশ্চয়ই আমি মনে করি আসছে এখানে। তখন তাদের মধ্যে এই ধারণাটাও একটা ছিল যে এটাকে তাদেরকে ব্যবহার করে অফিসাররা একটা ব্যবসা করছে, সেই ব্যবসাগুলো কোথায় যাচ্ছে টাকা পয়সার, এইসব হিসাব নিকাশ তাদের ভিতরে। এটাও আমি যতটুকু, আমার পরবর্তীতে আমি যতটুকু অনুধাবন করেছি বা শুনেছি, এই ডিডি যারা ছিল, এই যে তৌহিদদের মতো লোকরা, শ্রুট যারা ছিল, সৈনিকদের তারা উত্তেজিত করেছে অফিসারদের বিরুদ্ধে। তাদের এক উদ্দেশ্য ছিল মূলত, সেটা জেনারেল জিয়াও বলেছেন আপনার অনুষ্ঠানে,
যে এখানে আর্মি অফিসাররা চলে গেলে তারাও নিচের থেকে উপরের দিকে উঠে সেই কমান্ডগুলো তারা দখল করে নিবে, এই ধরনের একটা উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এটা কাজগুলি করেছে, উত্তেজিত করেছে সৈনিকদেরকে, সংগঠিত করেছে সৈনিকদের বিদ্রোহ করার জন্য। সেই সব জিনিসটা আমাদের দর্তব্যের মধ্যে আনতে হবে। আর যেই কথাটা এখন কিন্তু আসছে সাথে সাথে যে এই যে কারণগুলো রয়ের বলছেন, জি আমি ওইটাতে আসছে, আমি একটু বারবার ওই সংক্ষেপে, হ্যাঁ। হয়তো মনে করবেন যে আমি এটাকে স্কিপ করে যাই, নো, আমার কথা হচ্ছে এই যে রয়ের হাজারখানিক যে সৈন্যদের কথা বা লোকজনের কথা, এটা সৈনিক না এজেন্ট না আমি জানি না, এটা কোন ধরনের কথাবার্তা বলছে। তো হচ্ছে গোয়েন্দা একটা সংস্থা তাদের। তো আমাদের যেমন ডিজিএফআই গোয়েন্দা সংস্থার লোকজন, যদি এটা হয়তো তারা প্রকাশ্যে কোনো গোয়েন্দা সংস্থা কাজ করে এটাও আমি জানি না। গোয়েন্দা সংস্থাগুলি কাজ করবে সেটা হচ্ছে একেবারে নীরবে নীরবে, আপনি বুঝবেন না। আমি যে রয়ের লোক আপনি বুঝতেই পারবেন না। আমার এখানে যে সৈনিক যে রয়ের লোক হয় নাই, এটা যদি সেখানে রিক্রুট করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, সেটাই সেভাবে। কিন্তু সরাসরি এটাকে আমার কাছে, যেহেতু আমিও এক সময় গোয়েন্দা সংস্থায় কাজ করেছি এবং বিশেষ করে আরো কাউন্টার ইন্টেলিজেন্সে, সেখানে স্বরূপে কখনো গোয়েন্দারা এসে কাজ করে, এটা আমার কাছে একেবারে একটা মানে কল্পনার বাইরে। স্বরূপে কখনো গোয়েন্দারা কাজ করে না, সে আসবে অন্য রূপে। আপনার ভিতরে আপনার লোকে রিক্রুটেড হবে, আপনার লোকে সেই কাণ্ডটা করবে। যদি এই কথা বলা হতো যে বিডিআর এর এত লোককে রিক্রুট করেছে, তারা এই কাণ্ডটা করেছে, সেটা কিন্তু যৌক্তিক হতো। কিন্তু যদি বলা হয় যে একেবারে 900 লটবহর নিয়ে এখানে হত্যাকাণ্ডের করার জন্য, পরিচালনা করার জন্য আসছে, এটা আমার কাছে হাস্যকর এবং অবাস্তব মনে হয়। আমি এই জন্য এই উত্তরটা আপনাকে দেওয়ার জন্য এই সময়টুকু নিয়েছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি ওই যে বলছিলেন যে কি কারণে এই বিদ্রোহটা হতে পারে বা এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটতে পারে, কতগুলো কারণ সাথে সাথে, যেটি জেনারেল জিয়া হাসান বলছিলেন, সাথে সাথে আরও কয়েকজন আর্মি অফিসারের কথা আমি বিভিন্ন গণমাধ্যমে শুনছিলাম, সাক্ষাৎকার তাদেরকে বলছিলেন যে সিলেটে এবং রৌমারীতে বিএসএফ এবং বিজিবির একটা মানে বিডিআর তৎকালীন তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সে কারণে তারা ক্ষুব্ধ ছিল, তাদের একটা প্রতিশোধ স্পৃহা ছিল, সেটির একটা বহিঃপ্রকাশ এখানে। তার সাথে আছে মানে মির্জা আজমের নাম আসছে যে তার দুলাভাই বা তার বোন জামাই এরকম কিছু এক মানে সম্পর্ক, শায়ক আব্দুর রহমান বা বাংলা ভাই, দুজনের নামই শুনেছি। একজন বলছেন শায়ক আব্দুর রহমান হচ্ছে তার বোন জামাই, আর একজন বলছেন বাংলা ভাই বা সিদ্দিকুর রহমান তিনি হচ্ছেন বোন জামাই। তাদের না না, হত্যা, শায়েখ আব্দুর রহমান, আমি আপনাকে নিশ্চিত করছি, হ্যাঁ, শায়েখ আব্দুর রহমান ওনার দুলাভাই। আচ্ছা দুলা ভাই, আচ্ছা তো হ্যাঁ, তার জি। তাকে, এবং শায়েখ আব্দুর রহমান, আমি এটাও বলে হ্যাঁ, রাখি আপনাকে, কর্নেল গুলজার কর্নেল ওয়াজ গুলজার, ওয়ান অফ দ্য মোস্ট, আমি বলবো যে ডেডিকেটেড, জীবনটাকে বাজি রেখে এই গুলজার কাজ করেছেন। গুলজার আর আমি একই সাথে, আমরা সিলেটে একই সাথে একই কোর্স করেছি এসআইএনটিতে। গুলজারের মধ্যে যে সততা, তার দৃঢ়তা, গুলজারকে যখন বিডিআরে পোস্টিং করা হয়েছে ইনসিডেন্টালি, এটা আমার আরেকটা হার্ট বার্ন, কষ্টের কারণ। আমি গুলজারের সাথে দেখা হয়েছে, গুলজারকে আমি জিজ্ঞেস করলাম, গুলজার তোমার যে মধ্যে যে জাতিকে দেওয়ার জন্য তোমার যে অসম্ভব, কারণ তার এক ধরনের স্মেলিং পাওয়ার, আমি বলবো যে তার এক ধরনের পাওয়ার ছিল স্মেল করার, যে কি কি কাণ্ড কোনখানে, এটা আমি আমার কাছে তার গিফটেড, গুলজারের মধ্যে ছিল এটা গিফটেড। আমি 100 বার চেষ্টা করলেও পারবো না। গুলজার তার চোখের দৃষ্টি দিয়ে, এটাকে বলা হয় সেন দৃষ্টি, গুলজার সেটা করতে পারে। সেরকম একজন অফিসার গুলজার। আমি বললাম, গুলজার তোমার এই শেষ পর্যন্ত এই বিডিআরে তোমার আবার পোস্টিং দিল, বলে স্যার কি করব, এমন একটা। এবং একটা জিনিস আমার এখনো রক্তক্ষরণ হয়, তার যে মোহময় একটা, তার এরকম দৃঢ়তা ছিল, একই সাথে ছিল তার অসম্ভব একটা, খুব কম মানুষের মধ্যে দেখেছি এত সুন্দর, এত অপূর্ব হাসি। সেই হাসিটা ছড়িয়ে দিয়ে আমাকে বললো কি, স্যার কি করবো, আদেশ যেখানে হবে সেখানেই যাইবো। তো এটা বলেই এখন গুলজারের ওই হাসি কিন্তু আমি আমার জীবন যতদিন বেঁচে থাকবো আমি এটা ক্যারি করে যাব। এই গুলজার সেখানে, গুলজার এই শায়েখ আব্দুর রহমানকে নিউট্রালাইজ করার জন্য হি ওয়াজ দ্য ইনস্ট্রুমেন্টাল। এই জাতি যখন বিভিন্ন ধরনের নানা ধরনের সন্ত্রাসের কবলে পড়ে অতিষ্ঠ হয়ে গেছে, ব্যতিব্যস্ত হয়েছে, গুলজার সেখন উল্কার মতো ঘুরে বেরিয়েছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত। এদিকের কি কোনো প্রতিশোধ মানে এইটার একটা প্রতিশোধ হিসেবে তাদেরকে টার্গেট করা হয়েছে, গুলজার, কর্নেল গুলজার সাকলাইন তাদেরকে? দুর্ভাগ্য কি জানেন, গুলজার শেষ পর্যন্ত বেঁচে ছিলেন। আমি বিডিআর এর যে সরি র্যাবের যে কমান্ডিং অফিসার গেটে গিয়ে অপেক্ষা করছিল, গুলজার তাকে ডেসপারেটলি বারবার ট্যাক্স, তখন তাকে বলছিল, গুলজার তুমি শব্দ জানো না, কারণ গুলজার কিন্তু সে নিজে জানে, কারণ শব্দ করলে তো আইডেন্টিফাই হয়ে যাবে, সেখানে সে লুকিয়ে আছে, উপরে একটা কার্নিশের উপরে ছিল সে। সেখান থেকে সে ট্যাক্স দিচ্ছিল যে তুই ঢুকে পড়, তুই করে। তার মধ্যে কিরকম সম্পর্ক ছিল তার কমান্ডিং অফিসার, বিকজ হি লং টাইম হি সার্ভ ইন দ্য আপনার র্যাবের মধ্যে, সে ছিল লিজেন্ডারি অফিসার অফ দ্য মিলিটারি। আমি গুলজারকে লিজেন্ডারি অফিসার বলবো।
সে ওখান থেকে ট্যাক্স দিচ্ছিল যে তোরা ঢুকে পড় এখানে আয়। সেখানেই কষ্টের বিষয়টা কেন, এই ট্যাক্স দেওয়ার পরে যখন মেরে ফেলতেছে, হুম। মারা হচ্ছে, গলাগুলি হচ্ছে, সেই সময় গেইটে সৈন্য থেকেও সেই সৈন্যরা ঢুকে নেই কেন? সেই কথাটাই কিন্তু বারবার এই কোনো রিজলভ, আমার মনে হয় রিজলভ হতে হবে এই তদন্ত কমিশনের মাধ্যমে। জি। তো সেই গুলজারকে এখন আপনি বলছেন যে আজমের, মির্জা আজমের বোনের দুলাভাই হচ্ছে শায়েক আব্দুর রহমান, শায়েক আব্দুর রহমানকে নিউট্রালাইজ করার প্রতিশোধ গুলজারের উপর নেওয়া হয়েছে। এই কথাটা যদি, তাহলে তো ওখানে আরো 57 জন অনেক অফিসার ছিল, আর বহু অফিসার ছিল। গুলজার একক না ওখানে, হুম। যেমন গোলাম কিবরিয়া মোহাম্মদ আবার ওদিকে নিয়ামতুল্লাহ। বিএসএফ এর প্রতিশোধ, মানে ওটাও আমি একটা কারণ। আমি বিএসএফ আমি একটু আসছি। এখানে যেমন এক একজনের নাম বললে কার কথা বলবেন আপনি? গোলাম কিবরিয়া মোহাম্মদ নিয়ামতুল্লাহ, তার কি রকম একজন, এই যে এই আর্টিলারি সেন্টারে হি ওয়াজ দ্য চিফ ইনস্ট্রাক্টর, সিআই ছিলেন এখানে। এই যে ঢাকায় যাওয়ার জন্য, বিকজ আমি ওনার সাথে আমার কিরকম রক্তের সম্পর্ক দেখেন। আপনি বলবেন রক্তের কি সম্পর্ক? রক্তের সম্পর্ক এই কারণে, his wife was in the same age, and I was the first officer who has donated blood for ভাবি। উনি, আমরা একই ইউনিটে কাজ করেছি, একই সাথে। এই যে বললাম, উনি ফার্স্ট ফিল্ডে, উনি 26 ফিল্ডে ছিলেন, আমি যখন সাভারে আমরা কাজ করতাম। সেই সময় থেকে উনি কেন জানি আমাকে ব্যয় ডাকতেন, এই যে ডাকার কিরকম আত্মিক। আমি সেই তার ওয়াইফকে রক্ত দেওয়ার পর থেকে আমাদের সম্পর্কটা আরো হয়েছে রক্তের বন্ধন, এরকম একটা সম্পর্কের মধ্যে। এরা প্রত্যেকেই ছিল আপনার ডেডিকেটেড, কারো দেশ ছাড়া এরা কেউ কোনোদিন জানায় কিচ্ছু। হুম। সততা ছাড়া একটা অফিসারকে, এখানে যারা মারা গেছে, একজন অফিসারকে সততার বাইরে গিয়ে কোনোদিন একটা পদক্ষেপ রেখেছে কেউ বলতে পারবে না। এখন গুলজারের বিষয়টা আপনি যেমন আছেন, এবং ওই যে রৌমারির ঘটনা যেটা বলছেন, তখন আমি কিন্তু আপনার মিয়ানমারে তখন আমি কাজ করছি, বার্মাতে হুম। তখন। ওগুলি যখন ছবিটা বড় বড় করে পত্রিকায় ছবি আসছে যে আপনার বিএসএফ এর সৈন্যদের হুম। হাত একদিকে বাঁধা, পা বাঁধা, মধ্যখানে বাঁশ দিয়ে এটা কাঁধে করে হুম। হুম। অনেকটা এই যে পশু টশু হুম। যেভাবে এভাবে ক্যারি করে নিয়ে আসছে গ্রামবাসী, গ্রামবাসীরা হত্যা ওই ইয়েতে, ওই হত্যাকাণ্ড বা ওই অপারেশনে অংশগ্রহণ করেছিল। আমি তখন ইয়েদেরকে আপনার যারা মিয়ানমারের যারা সেনা কমান্ডার ছিলেন বিভিন্ন লেভেলে, গলফ খেলতে গিয়ে তাদের দেখা হতো। হুম। তো আমিও পত্রিকা নিয়ে গেছি, আমি দেখো লুক, আমাদের দেশে দেখো যদি এরকম কোনো তোমরা চিন্তা ভাবনা করো একদম এরকম মেরে মেরে এরকম করা হয় এসব। বাট কথা হলো সেখানে যে ঘটনা ঘটছে এটা কিন্তু এখানে সেই প্রতিশোধটা বিডিআর এর উপর এতদিন পরে নেওয়ার, এটা অন্যভাবে তো নেই। এবং যারা যেটার জন্য দায়বদ্ধ করা হয় তারা তো সশরীরে, তারা জীবন্ত, তারা তো বেঁচে আছে, তাদের উপরে তো এই প্রতিশোধটা হয় নাই। এটা হচ্ছে বিডিআর এ যারা এখানে, এরা সদ্য সব যোগদানকৃত ম্যাক্সিমামই, হুম। এই যারা সেক্টর কমান্ডাররা, তারা সদ্য যোগদানকৃত। কিন্তু সেটা তো বিডিআর এর সৈন্যরা করেছে এই কাজটা, এটা বিডিআর এর সৈন্যরা করেছে। বিডিআর এর সৈন্যের উপর তো এই প্রতিশোধটা হয়নি, আপনি সৈন্যরা করেছে এই ঘটনাটা। এখন যদি জেনারেল ফজলুর রহমান যদি উনি দাবি করেন যে উনিই করেছেন, নো, হি ওয়াজ সিটিং ইন দ্য হেডকোয়ার্টার, ওনাকে হয়তো রিপোর্ট দিয়েছে ঘটনা ঘটে যাওয়ার পরে ওই অঞ্চলে, ওই রংপুর বা যেখানে ঘটেছে এই ঘটনা। এখন যদি ইফ হি ক্লেইমস দ্যাট আমি অর্ডার করেছি, নো, ইট ওয়াজ নট এ ডিজাইন, ইট ওয়াজ নট এ ডিক্লেয়ার্ড অপারেশন, এটা হচ্ছে বাই অ্যাক্সিডেন্ট, ইট হ্যাপেন। তারা ঢুকে পড়েছে, গ্রামবাসী সহ হুম। ঘিরে ফেলেছে, কিন্তু ঘিরে তাদেরকে প্রতিশোধ নিয়ে। যদি হয়েই থাকে, ঠিক যেই যেই সৈন্য ওখানে যুক্ত ছিল বা যেই যেই গ্রামবাসী ছিল, এভাবে তার হয় করা যায় না? হয়তো এমন কি হওয়া না, যায় যে আসলে না, বাহিনীর না, উপর না, না, প্রতিশোধ? বাহিনীর উপর, তাইলে আপনি বাহিনীর এটা অন্যভাবে আরো প্রতিশোধ, আমি বলবো যে একদম ওই অফিসারদের উপরে প্রতিশোধটা নেওয়া। কই সেখানে তো এলোপাতারি গুলি করে সব সৈন্য টন্য মেরে ফেলা। আপনি যদি 900 যদি তার এজেন্ট প্রবেশ করে আপনার অনুষ্ঠানের বা ইয়েদের জেনারেল জিয়ার ভাষ্য অনুযায়ী যদি ঢুকে থাকে, তো 900 লোক যখন গুলি করা শুরু হয় ওখানে 2000 বিডিআর সব সময় সৈন্য মানে একবার শুয়ে দেওয়া তো কিছু না। 5 জন লোকের কাছে যদি অটোমেটিক ওয়েপন থেকে 5 জনই এনা 500 করে হত্যাকাণ্ড শিকারে পরিণত করার জন্য। হুম। দে আর সো ট্রেন, ও এমন ট্রেন লোক আসবে এখানে, কি লাল্লু পাঞ্জুকে তো পাঠায় নাই এখানে কোনো, কিন্তু এখন শার্প শুটারদের পাঠিয়ে যদি পাঠায়, যদি এই কথা যদি এটা স্টাবলিশ হয়, তো সেখানে কিন্তু এই XYZ কতগুলিকে পাঠিয়ে দিবে এখানে। দেখবে মাস্ক, তারা মাস্ক ম্যান, তারা হবে শুটার, শার্প শুটার, তারা হবে পয়েন্টসম্যান, তারা প্রত্যেকটা 100 একজনকে কাট করবে বা আরো বেশি করে তারা স্প্রেড করতে পারে। আর সেখানে আপনি এত গোলাগুলির কথা, কই গ্রেনেড তো সার্ভ হয় নাই, তাহলে তো গ্রেনেড বা অন্যান্য আরো বিস্ফোরক দিয়ে তারা উড়িয়ে দিতে পারতো পুরো এলাকাটাতে বিস্ফোরক। এত মানুষ যদি আসে তাহলে সেখান থেকে বিস্ফোরক, চারিদিকে বিস্ফোরক টিস্ফোরক একেবারেই সেট করে এটা সমস্ত একসাথে উড়িয়ে দিয়ে দেওয়া যেত, এটা তো করা যেত, ওই সেগুলো হয় নাই।
যাই হোক, এখন সেগুলো হচ্ছে এগুলো এখন যেহেতু তদন্ত হয়েছে, তদন্তের মাধ্যমে যদি যেমন দুইটা বিষয় এখানে প্রতিশোধ স্পৃহার কথা আছে। একটা হচ্ছে শায়েখ আব্দুর রহমানকে নিউট্রালাইজ করার জন্য, সেটাতে গুলজারের উপরে মির্জা আজমদের যদি ক্ষোভ থাকে সেটাও যদি প্রতিষ্ঠিত হয় তদন্তের মাধ্যমে। আরেকটা যদি হয় বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছে, বিজিবি বিএসএফ হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে হুম। তৎকালীন বিডিআর এর মাধ্যমে, সেটা যদি প্রতিশোধ কোনো স্পৃহা যদি তাদের যদি সেখানে যদি অকাট্য প্রমাণ থাকে সেটার বিরুদ্ধে যায় বলার কিছু না। তবে কথা হচ্ছে এই প্রমাণগুলি যখন বেরোবে তখন কিন্তু বোঝা যাবে যে এটা কতটুকু কিভাবে তারা জি, এই আসলে কোন আসলে ইন্ধন দিয়ে। প্রশ্নটা সবসময় সেখানেই, কারণ তদন্ত আগেও হলো জি সেই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জি তার জি নেতৃত্বে। জি জি। তখন এই মামলা এই মামলা হলো, মামলার বিচার কাজ শেষ হয়ে যাচ্ছে, সেটাও একটা তদন্তের উপরে ভিত্তি করে হয়েছে। আবার আর একটা তদন্ত হলো, এখন কোন তদন্তটার উপরে না, কতটুকু। এখানে 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 একটা কথা আছে, ইংরেজিতে একটা কথা আছে। এখন জেনারেল জাহাঙ্গীরকে হয়তো এই কথা বলতে হবে যে আই স্ট্যান্ড অন মাই স্টেটমেন্ট দ্যাট ইজ কারেক্ট। এখন হু আদার্স ইজ গিভেন হোয়াট দে আর প্রডিউসিং, ইট ইজ দেয়ার ম্যাটার। আমি সেটা জানি না তারা কি করেছে, আমার যেটা করেছি সেটা আমি সত্যের মধ্যে আছে। সেনাপ্রধান যেটা বলেছেন সেটা সেনাপ্রধানকে সেনাপ্রধানের স্ট্যান্ডের মধ্যে থাকতে হবে, যে হোয়াট আই স্ট্যান্ড অন মাই স্টেটমেন্ট। আমি যেটা বলেছি সেটার মধ্যে আমি আছি, সেটার মধ্যে দাঁড়িয়ে আছি। এটা বিদেশের সৈন্যদের দ্বারা হয়েছে, ঘটনা ঘটেছে। এবং সেখান থেকে যখনই ডেভিয়েট হবে, যারা কিন্তু এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, বিদ্রোহে জড়িয়েছে, তারা কিন্তু পার পেয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা এখানে আইনের দৃষ্টি থেকে সৃষ্টি হয়ে যাবে। জি। সেটার জন্য এখন এখানে এখানে এই সত্যটাকে যদি কেউ, এটা সত্য কিন্তু এমন না যে সূর্য দুটা, একটা পূর্ব দিকে উঠে একটা পশ্চিম দিকে উঠে নাকি? সূর্য কি দুই দিক থেকে উঠে? না, তাহলে সত্য দুই দিকে সত্য হতে পারে না। আইদার অফ দ্য পার্টি ইজ লাইং, ক্লিয়ার। কিন্তু আবার অন্ধের হাতি দেখার মতো, হাতি দেখার মতো অবস্থা হয় কিনা সেটাও তো একটা কি ব্যাপার, তাদের কাছে না, এক একজন এক এক আমার সত্য। আমার আমি আরো স্পষ্ট করে বলছি, সূর্য দুই দিকে উঠে না, একদিকে উঠে। এইটা বলতে হবে যে এই আমি যেটা বলছি পূর্ব দিক থেকে যদিও উঠে না, পৃথিবী ঘুরে, বাট আমরা আমাদের ছোটকাল থেকে অভ্যস্ত যে সূর্য পূর্ব দিকে উঠে। সূর্য উঠছে না, সূর্য স্থির, আমরাই অস্থির, আমরা ঘোরা, পৃথিবী ঘুরছে। তো যেখানেই হোক আমরা পূর্ব দিকে সূর্য সকালে দেখছি। এখন যদি কেউ বলে যে আমি পশ্চিমে একটা দেখছি, আবার একজন এসে কতদিন পরে বলে যে আমি উত্তরে একটা দেখছি, আবার কিছুদিন পরে আরেকটা কমিশন এসে বলে যে আমি দক্ষিণেও একটা সূর্য দেখছি, তাইলে এখানে প্রতিষ্ঠিত হতে হবে যে কোন সূর্যটা সত্যি। এই কথাটাতে এরা কিন্তু প্রত্যেকেই দায়বদ্ধ হয়ে যাচ্ছেন এখন কিন্তু। কারণ কেউ যদি অসম্পূর্ণ করে থাকেন, কেউ যদি অসৎ বিবৃতি দিয়ে থাকেন, তারা দায়বদ্ধ হবেন জাতির কাছে, তারা দায়বদ্ধ হন বিবেকের কাছে, তারা দায়বদ্ধ হবে সত্যের কাছে, তারা দায়বদ্ধ হন 57 জন অফিসার যারা যারা হত্যাকাণ্ডের শিকারে পরিণত হচ্ছেন, তারা যেন বিচার বঞ্চিত না হয়, জি, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে নিশ্চয়ই। এদেরকে। কিন্তু এখন মানে সেই তদন্ত কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, তিনি এখন এই বিষয়ে কথা বলছেন না। তাকে গণমাধ্যমে অনেকেই অ্যাপ্রোচ করার চেষ্টা করেছেন, তিনি এই বিষয়ে মুখ খুলছেন না। আর একটা বিষয় একটু ছোট্ট করে শুনি, খুব ছোট্ট করে যদি বলেন। এখন অনেকের নাম আরও আসছে, বর্তমান আইজিপি বাহারুল, তা তিনি দায়িত্বরত এখন, তার নাম আসছেন, তার অবহেলা, তার দায়িত্ব অবহেলা ছিল, তিনি, তার দায় আছে। তৎকালীন আরও অনেক কর্মকর্তাদের নাম উঠে আসছে, এটি আপনি কি আমি বলবেন? বলি, আপনি সোহেল যেমন তাজ, অনেকের তার নাম নামও। কালকে হ্যাঁ। কালকে কালকে আমি পত্রিকায়ও দেখেছি, এটাও বেদনাদায়ক। আমার কথা হচ্ছে এটা এগুলি প্রকাশিত যতক্ষণ পর্যন্ত আইন দ্বারা এটা বা এটা যে তদন্ত কমিশন একটা রিপোর্ট আসতে পারে, এটা প্রকাশিত হয়ে এই যারা, যেমন ধরেন কালকে জেনারেল সিনা ইবনে জামালির ছবি এখানে দেখলাম, তখন এয়ার মার্শাল জিয়া ছিলেন, তখন উনি বিমান বাহিনী প্রধান ছিলেন, ওনার ছবি, এই যে আপনি বললেন আইজিপির কথা আসছে, এগুলো আমার মনে হয় অনেকটা before establish the through the an authentic or the recognized court, আপনি তদন্তের মধ্যে অনেক কিছু তাহলে যেন জাহাঙ্গীরের তদন্ত একটা আসতেছে, আবার এর মধ্যে একটা বোধহয় বেসামরিক একটা তদন্ত কমিশন হয়েছিল তখন, সেগুলো রিপোর্ট এখন এটা অনেকটা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের পর্যায়ে পড়ে যেতে পারে। কারণ উনি তো কিছুই বলেন নাই, কিন্তু ওনার ছবিটা পত্রিকায় চলে আসছে। দেখেন জেনারেল জিয়া কিন্তু, সরি, এয়ার মার্শাল জিয়ার ছবি চলে আসছে পত্রিকাতে, জেনারেল সিনা ইবনে জামালি, এরা ডেডিকেটেড অফিসার। আমার কথা হচ্ছে এটা এস্টাবলিশ হওয়ার আগে কোনো কিছুর দ্বারা প্রমাণিত
আপনি আনছেন, এলিগেশন আসছে তারা জড়িত বা তাদের কমন ফেলিওর এই ধরনের কথাবার্তা বলছেন, সেগুলো এখন ছবি টবি পত্রপত্রিকায় চলে আসা, এটা এক ধরনের যেমন তার চরিত্রের উপর বা তার সারা জীবনের যে সামরিক তার চাকরি জীবনের যেটা অর্জন, সেটার উপর যেমন একটা প্রশ্নবোধক জিনিস চলে আসবে, একই সাথে আমাদের বাহিনীগুলোর ভিতরও এক ধরনের আলোচনার অবকাশ সৃষ্টি করে জি, দিচ্ছে, জি। যেটা কিন্তু হ্যাঁ, তাহলে আনওয়ারেন্টেড এটা। এটা একটা, যেমন আপনি বলছেন এটা একটা কনসিকুয়েন্স, কিন্তু এই তদন্ত প্রতিবেদনের আর কি কনসিকুয়েন্স সেটা আমি আসলে একটু এটাও জানতে চাই। কারণ আইনজীবীদের ভাষ্য দেখছিলাম, গণমাধ্যমে যেটি আসছে যে তদন্ত কমিশনের প্রতিবেদনের আইনি বাধ্যবাধকতা থাকে না। আহ, মানে তাহলে এটার আসলে এটা কি হবে? সেই কথাই আমি বলছি, সেটা যদি এটার মাধ্যমে এখন সরকার যেটা নিয়ম অনুযায়ী, আমরা জানি একটা তদন্ত কমিশন কোর্ট অফ ইনকোয়ারির পরেই এটার থেকে তারা হয়তো যদি মনে করে যে ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, এটাতে যথাযথ কারণ আছে নতুন করে এটার আরেকটা চার্জশিট ফ্রেম করার জন্য, এটা ডিপেন্ড করবে আমাদের আইন বিভাগ আছে, তারা কি করবে, অ্যাটর্নি জেনারেল অফিস আছে, তারা দেখবে তারা কি করবে না করবে এটাকে, যাদের বিরুদ্ধে কথাবার্তা বলা হচ্ছে তাদেরকে কিভাবে এটাতে যদি আগে চার্জশিট মুক্ত না থাকেন, তাহলে নতুন করে সেখানে চার্জশিটের মাধ্যমে তাদেরকে যদি কোর্টে এখন এগুলো হাজির কোর্ট, সেখানে প্রমাণিত হবে বা অপ্রমাণিত হবে, জি, এটা উভয় দিকে জি, প্রমাণিত এবং অপ্রমাণিত। স্পষ্ট। তবে এর ভিতরে একদম শেষ পরে প্রশ্ন। জি, 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 একদম শেষ প্রশ্ন যে যেটি অবশ্যই এই প্রসঙ্গের বাইরে, সেটি হচ্ছে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি দেশে ফিরছেন না। আপনি নিরাপত্তা বিশ্লেষকও, আপনি কূটনীতিক হিসেবেও কাজ করেছেন, ফলে আপনার মানে দুই রকম অভিজ্ঞতা থেকে আপনার কাছে জানতে চাই যে আপনার কি মনে হয়, তার যে সংকটটার কথা বলছেন, তার নিয়ন্ত্রণাধীন বা তার নিয়ন্ত্রণের বাইরে তার ঝুঁকি, সেটি আসলে কি অভ্যন্তরীণ, মানে দেশের ভেতরের নাকি দেশের বাইরের? কোথা থেকে আসলে এই সংকটটা? ধন্যবাদ। উনি আসলে যেই স্ট্যাটাসটা দিয়েছেন সেটা একেবারে ভাইরাল, সারা দেশেই এটাই একদম। একটা আলোচ্য বিষয় হয়ে গেছে, যে উনি বলেছেন যে উনি এত যে যেটা একেবারেই স্পর্শকাতর বিষয়গুলো টাচ করেছেন খুব ভাবে, যে এই সময়ে সন্তানের যে মায়ের প্রতি বা মায়ের যে সন্তানের প্রতি, সেই সময়ও উনি না আসতে পারার পেছনে, এই সিদ্ধান্ত নেয় আসা না আসার সিদ্ধান্তের পেছনে ওনার একক কোনো এখানে হাত নাই, এইটা একটা দিক মনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, সেটা আবার আরো বেশি ভাবে উনি বলেছেন যেটা, সেটা কেন, সেই কথাটা উনি ব্যাখ্যা করার মতো, এটা স্পষ্ট কিন্তু নয়। লাস্ট হুম। স্পর্শক, এটা উনি আলোচনায় আনতেও পারছেন, ডিসক্লোজও করতে পারছেন না। অর্থাৎ জিনিসটা এমনই, আমি সিদ্ধান্ত নেওয়ার একক মালিকও না, আবার কেন নিতে পারছি না সেটা বলার মতো অবস্থানেও আমি নাই, এই দুটো জিনিস কিন্তু একটা মৌলিক। সেখানে তাহলে জিনিসটা এরকম হচ্ছে যে, এটা আপনি যেখানে প্রশ্ন করেছেন, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বৈশ্বিক, বাইরের। তো অভ্যন্তরীণ ব্যাপারে আমি তো দেখছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে ওনার সাথে বৈঠক করেন। এই দৃষ্টিভঙ্গিতে আবার বেগম খালেদা জি, আমাদের পূর্বের প্রধানমন্ত্রী, উনি সেদিন আর্ম ফোর্সেস ডে 21শে নভেম্বরে সেনাকুঞ্জে গিয়েছেন। সেখানে অনেকেই এখন দোষারোপ করছে উনি এক্সপোজ হয়েছেন, সেখানে উনি অসুস্থ হয়ে বেশি করে পড়ে গেছেন উনি, যাই হোক, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট ওনাকে যে হারে সবাই সেনা প্রধান বা অন্যান্য, যেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যেভাবে গুরুত্ব সহকারে মনোযোগের সাথে ওনাকে সম্মান জানানো, ওনার সাথে কথা বলা সব করছেন, এখানে আমরা অভ্যন্তরীণ সেই দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের এখানে শঙ্কা আশঙ্কা এগুলির কোনো আঁচ করতে পারছে না। তাইলে বাকি থাকে আহ বৈশ্বিক, জিও স্ট্র্যাটেজিক বিষয় এখানে থাকে, যে তারেক রহমান দেশে ফিরলে যে কি ধরনের কি অবস্থা হতে পারে, সেটা কি আমার পক্ষে যেতে পারে, আমার বিপক্ষে যেতে পারে। এটা এখানে চারটি দেশ আমাদের দেশের বর্তমান ভূ রাজনীতিতে হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, একটা হচ্ছে চীন, আর একটা হচ্ছে ভারত, এবং একটা পাকিস্তান। প্রত্যেকের যার যার স্ব স্ব এখানে এক ধরনের ভূ রাজনৈতিক স্বার্থ তারা সংশ্লিষ্ট বিষয়াদি আপনার কি রয়ে মনে গেছে। হয় কার বাধা বা কাদের বাধা? আমি সেটাই বলছি, যেখানে যদি বাইরের থেকে এর ভিতরে আমাদের ধরেন এগুলি তারা ব্যাখ্যা করে না বা ব্যাখ্যা করার অবস্থাও নাই। আমাদের যিনি জাতীয় নিরাপত্তা এখন উপদেষ্টা আছেন, উনি আবার বিদেশে বিদেশে কখনো দিল্লি কখনো দোহায় ঘুরে বেড়াচ্ছেন, এখন সেখানে কি আলোচনা হচ্ছে আমরা সেটা হয়তো, এখন তো একটা শব্দ আছে আমাদের এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলে, জাতি জানতে চাইলেও জানার কোনো সুযোগ নাই, বলার কোনো কোনো নাই, অ্যাকাউন্টেবিলিটিও নাই তেমন। তো এখন কথা হচ্ছে যদি বৈশ্বিক হয় তাইলে সেটা হয়তো
এটাকে কাটানো ওনার জন্য হয়তো এখন মুশকিল হয়ে পড়েছে। যেহেতু দেশের ভিতর হলে, দেশে তো 3 বাহিনী প্রধান পরশুদিন এভার কেয়ারে গেছেন খবর খবর নেওয়ার জন্য স্বাস্থ্যের। তো সেখানে সেই দৃষ্টিকোণ থেকে এবং আমাদের যে প্রেস সেক্রেটারি উনি তো বারবার বলছেন যেন এখন এই গানশিপ পাঠিয়ে দিয়ে দরকার হলে আমরা নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই, এইসব কথাবার্তা বলছেন। কিন্তু যিনি এফেক্টেড উনি বলছেন যে আমি এটা ডিসক্লোজও করতে পারবো না, যে কোনখান থেকে আমার বাধা বা কি বাধা। তো সেখানে এটা আমার কাছে অভ্যন্তরীণ থেকে বৈশ্বিক, এইসব ক্ষেত্রে বৈশ্বিক যে প্রেশারটা আপনি যে সবসময় বেশি 4টা হয়। দেশের কথা বলছিলেন, আপনার কি মনে হয় এখান কি থেকে বলছেন? কোন কোন দেশ বা কোন দেশ এর বাধা হতে পারে আপনার আমি ধারণা? তো 4টা দেশের কথা বললাম। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা মনে করে তাদের এক ধরনের এখানে আছে, বাংলাদেশ তাদের ডিপ স্টেট, তারা হুম, কাজ করেছে, আমরা শুনেছি সময়ে সময়ে নিউকনরা কাজ করে, এবং তাদের হয়ে কাজ করার লোক দেশের অভ্যন্তরে অনেক লোকজন আছে। হুম, চীনের একটা বড়সড় এখানে হুম, বিনিয়োগ স্বার্থ তাদের আছে। আচ্ছা। ভারত প্রতিবেশী হিসেবে তার সেভেন সিস্টার নিয়ে সবসময় একটা উৎকণ্ঠা ভাব নিয়ে আছে। বাংলাদেশের যে কোনো পরিবর্তনে সবচেয়ে সেন্সিটিভিটি দেখায় কিন্তু ভারত। হুম, তারা এটা স্পর্শকাতর বিষয়গুলি, যেহেতু তারা পূর্ব ভারত নিয়ে, তাদের সেভেন সিস্টার নিয়ে তারা সব সময় ব্যতিব্যস্ত থাকে, বাংলাদেশকে নিয়ে, তারা বাংলাদেশের পরিবর্তন নিয়ে। হুম, যেমন সেখানে আপনার এই আসামের উলফাদের নিয়ে আমাদের এখানে অনেকজন, অনুপ চেটিয়া এক সময় ধরাধরি হয়েছে। তারপরে মণিপুরের রাজকুমার মেঘানকে নিয়ে এখানে আমাদের এখানে আশ্রিত ছিল এতদিন পরে, সে নিজেই বলছে যে আমি ওখানে ছিলাম। এগুলি নিয়ে ভারত কনসার্ন হয়ে যায়, মিজোদেরকে নিয়ে কনসার্ন হয়ে যায়, তার টিটিএফ। মানে কি এই 4টা দেশেরই সম্পৃক্ততা থাকতে পারে? পাকিস্তান তার আবার একটা দৃষ্টিভঙ্গি এখন জিও স্টাডিজ থেকে দেখে যে বাংলাদেশের সাথে তার যদিও একটা উষ্ণ সম্পর্ক থাকে, হুম, সেটা তার পশ্চিমাঞ্চলকে, তার পূর্বাঞ্চলকে সে হুম, অনেকটা কাজে লাগাতে পারবে এখানে কোনো কোনো কিছু ভোলাটাইলিটির মাধ্যমে। So, এগুলি হচ্ছে ভূ রাজনীতির, যার যার এক একটা স্বার্থ নিয়ে তারা এখানে কাজ করে। জি, এখন কোন পক্ষ এখানে মনে করবে যে আমার স্বার্থ হানি হবে জনাব তারেক রহমানের দ্বারা, আমি জানি না। এটা হচ্ছে গ্যাস অ্যাসেসমেন্ট, এটা কিন্তু কোনো ধরনের কনক্লুশন জি, না। স্পষ্ট। বাট এই ধরনের জিনিসগুলো এখানে জড়িত হতে পারে বলে আমার সন্দেহ হয়, আচ্ছা, যেহেতু আপনি আমাকে বলছেন ওটা দিক থেকে জি, একটা জি। কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি বিশ্লেষণই জানতে পারি, কারণ আসলে যদি ফ্যাক্ট বলতে জি পারেন তিনিই বলছেন, জি স্পর্শকাতর বলা যাবে না। আপনি বেগম জিয়ার এক্স্যাক্টলি। কথা বলছিলেন, ফলে একটুখানি এই প্রশ্নটা না করে পারলাম না যে সেই বিডিআর বিদ্রোহ প্রসঙ্গেই সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য যে তাকে বিডিআর বিদ্রোহের এই তদন্ত প্রতিবেদন আসার পরে তার একটা ভার্চুয়াল বক্তব্যে তিনি বলছেন যে সেদিন ভোরবেলা, বিদ্রোহের দিন ভোরবেলা, খালেদা জিয়া তার ক্যান্টনমেন্টের বাইরে গিয়ে ভাইয়ের বাসায় ছিলেন। তারেক রহমান ৪৫ বার তাকে ফোন করেছিলেন। কেন এগুলোর তদন্ত করে না কেন? মানে বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে তিনি খালেদা জিয়ার ভাইয়ের বাসায় চলে যাওয়া সেদিন সকালে এবং তারেক রহমানের ৪৫ বারে ফোন করা, এগুলোকে আপনি কিভাবে দেখেন? না, এগুলি যদি এটা আমার মনে হয় এটা তদন্ত কমিশনের রিপোর্টে যদি এসে থাকে তাইলে তো আমাদের কাছে স্পষ্ট হবে। আরেকটা জিনিস, যেহেতু তারা রাজনৈতিকভাবে একটা দলকে নেতৃত্ব দিচ্ছিলেন, একটা ঘটনা যখন আমিও অনেকবার ফোন করেছি, হুম, কিন্তু অনেকবার এইকার খবর নেওয়া, যেহেতু মাই ব্রাদার অফিসার্স ওয়াজ হুম, হুম, অ্যাট স্টেক, তাদের জীবন সংকটাপন্ন। আমি একে ফোন করছি, ওকে ফোন করছি, একে ফোন করছি। কেউ যদি আমার ফোনও তদন্ত করে তাহলে 100টা ফোন করবে, 100 জনকে আমি ফোন করছি কমসে কম, এবং কয়েকজনকে বারবার বারবার ফোন করছি, কি হচ্ছে কি হচ্ছে কি হয়েছে কি হয়েছে, ভিতরে কোনো খবর পাইছো কিনা। এবং এক স্টেজে আমি জানি, ডেসপারেটলি জানি, শাকিলের ফোনের নাম্বারে কতবার যে ফোন করেছে আপনি চিন্তা করতে পারবেন। ইট ওয়াজ রিমেইন এনগেজ এনগেজ এনগেজ, সাবসিকুয়েন্টলি তো বুঝে গেছি যে এটা কি হয়েছে। সুতরাং ফোন বেশি করা, এবং এটাও কিন্তু ধরেন একটা জীবন যখন সংকটাপন্ন হচ্ছে, কে কাকে মারতে যাচ্ছে এটা ঠিক নেই, হয়তো নিরাপদ একটা অবস্থান পরিবর্তন করা এটাও অস্বাভাবিক কারণ হয়। হুম, এমন কেউ যদি, এখন দৃষ্টি, আমি আঙ্গুল চারিদিকে হেললে হবে না, এদিকে ওদিকে ওদিকে না। আমার কথা হচ্ছে এই যে যারা, যেন জাহাঙ্গীরের তদন্ত রিপোর্টের মধ্যে, তখন সেই তদন্ত রিপোর্টে কিন্তু উনি তখন ক্ষমতাসীন ছিলেন, সেই রিপোর্টটাকে কগনাইজেন্সে আনার কথা উনি ওনার হুম, কাছে হুম, মাননীয় এক্স প্রধানমন্ত্রী হতে বলতে পারেন। তারপরে যেন জাহাঙ্গীর এখন হয়তো তার হুম, অবস্থান পরিষ্কার করতে, তারপরে সেনাপ্রধান যেসব বক্তব্য দিয়েছেন সেটা হয়তো উনি হয়তো ওনার যে পদে আছেন সেটা এখন অসম্ভব কথা ওখান থেকে। হুম, বাট আগের তদন্ত রিপোর্ট যেগুলো আছে সেগুলোর সাথে রিকনসিলিয়েশন, এটার মধ্যে দেখা যাবে কি ব্যত্যয় ঘটেছে, কোনটার মধ্যে তারা নতুন কিছু আবিষ্কার করেছেন। হুম, যেমন নতুন যেটা এখন ভাইরাল হচ্ছে, ভাইটাল, যদি বলা হয় এটা তদন্ত কমিশনে কেউ বলে না, এটা কিন্তু আপনার অনুষ্ঠানে জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল জিয়া বলেছেন যে রয়ের কথা। আমি জানি না ওদের মধ্যে যদি থাকে তারা তাহলে তাদের ওইসব তথ্য উপাত্ত, এখন সেটা তো ওরাও চাইবে, হুম, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এটা চাইবে যে তুমি আমার বিরুদ্ধে অভিযোগ, আমার অভিযোগের প্রমাণটা। এটা কিন্তু স্বাভাবিক, এটা যে কোনো আমার দেশের বিরুদ্ধে কেউ যদি অভিযোগ আনে, যেমন আমি যতদিন মিয়ানমারে ছিলাম
মিশন আমার দেশের বিরুদ্ধে, যেমন বলা হচ্ছে আমাদের ওখান থেকে এরকম কাঠুরিরা ঢুকে পড়েছে, কাঠ কেটেছে, বাঁশ কেটেছে, যখন আসছে আমি বলে যে কই ভাই তাদের যে কি তদন্ত কোথায় করেছে তুমি বলো এগুলি। এরকম এটা তো আরো একেবারেই রাষ্ট্রীয় লেভেলে একটা অসম্ভব সেন্সিটিভ একটা জিনিস। সেজন্য আপনি ওই দিকেই দৃষ্টি সবারই নিবদ্ধ রাখা উচিত। আগে তদন্ত রিপোর্টগুলো, যে বাস্তবতা যেগুলো আমরা তখন আলোচনা